হ্যালো, ওয়েলকাম টু ফিউচার প্লাস এডুকেশন, যেখানে তোমরা পাবে বেস্ট কোয়ালিটি এডুকেশন ফর ইওর ফিউচার। যেমন কথা দিয়েছিলাম অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 2 নিয়ে খুব শিগগিরই আসবো। আজকে চলে এসেছি অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 2 টার্গেট নিট 2025। এখনো অবধি যারা পার্ট 1 ভিডিওটা দেখোনি, আমাদের ডেসক্রিপশন লিংকে দেওয়া থাকবে, অবশ্যই পার্ট 1টা কমপ্লিট করে তারপর পার্ট 2টা শুরু করবে। আমরা টার্গেট নিট 2025 এ অ্যাটমিক স্ট্রাকচারে টোটাল 2000 থেকে 2024 লাস্ট 25 ইয়ার্স এর টোটাল 50টা কোশ্চেন্স কমপ্লিট করব। নিটে এত বছর যা যা কোশ্চেন্স এসেছে সব কটা আমরাই তোমাদের সলভ করিয়ে দেব। ফার্স্ট 25টা কোশ্চেন আমাদের পার্ট 1 এ অলরেডি হয়ে গেছে, সেটা আগে দেখে নাও। আর যারা অলরেডি দেখে প্র্যাকটিস করে নিয়েছো তাদের জন্য আজকে আমরা শুরু করব পার্ট 2 ফ্রম কোশ্চেন নাম্বার 26 টু কোশ্চেন নাম্বার 50। অ্যাটমিক স্ট্রাকচার ক্লাস 11 ফর নিট। তোমরা এই ভিডিওটা যত পারবে শেয়ার করো নিজের বন্ধুদের সাথে, যাতে সবাই মিলে আমরা টার্গেট নিট 2025 একসাথে এগিয়ে যেতে পারি। আর তোমরা যত শেয়ার করবে, যত সাবস্ক্রাইব করবে, আমরাও তত মোটিভেটেড হব। আর তোমাদের জন্য প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এরকম প্রিভিয়াস ইয়ার্স এর যত কোশ্চেন আছে আমরাই তোমাদের সলভ করাবো। আর তোমরা সাথে খাতা পেন নিয়ে সব কটা আমাদের সাথে সাথে প্র্যাকটিস করতে থাকো। দেখবে উইদিন 6 মান্থস আমাদের কিন্তু ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে নিটে। তো বেশি দেরি না করে শুরু করছি আজকে নিট 2025 এর চ্যাপ্টার নাম্বার 1 অ্যাটমিক স্ট্রাকচার পার্ট 2। তাহলে পার্ট 1 কমপ্লিট করার পর এখন আমরা পার্ট 2 নিয়ে স্টার্ট করব। পার্ট 2তে আরও আগের মতন যেমন কোয়েশ্চেনগুলো করলাম সেরকমই কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা পার্ট 2তে দেখব। তো লাস্ট ফিউ ইয়ার্সের কোয়েশ্চেনগুলো আমরা স্টাডি করছি। কোয়েশ্চেন নাম্বার 26 দেখো AIPMT 2014। তো বেরিলিয়াম প্লাস 2 ইজ আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক কথাটার মানে হলো আইসো মানে সেম নাম্বার অফ ইলেকট্রন থাকতে হবে উইথ হুইচ অফ দ্য ফলোয়িং আয়নস। তো বেরিলিয়াম প্লাস 2, আমরা যদি বেরিলিয়ামকে জানি তাহলে বেরিলিয়ামের কনফিগারেশন আমরা জানি 1s2 2s2। এখন বেরিলিয়াম প্লাস 2 যখন আমরা প্লাস 2 বলছি, দুটো ইলেকট্রনকে বার করে দিতে হবে। কোথা থেকে বার করব? আউটার মোস্ট শেল থেকে। তাহলে এইটা হবে 1s2। তাহলে আমাদের নাম্বার অফ ইলেকট্রন কত আসছে? 2। তাহলে কেউ যদি জিজ্ঞেস করে বেরিলিয়াম প্লাস 2তে ইলেকট্রন কাউন্ট কত, আমরা বলবো 2। তাহলে এই যে নিচে অপশানগুলোর মধ্যে কোথায় দুটো ইলেকট্রন আছে সেটা আমরা কাউন্ট করব। দেখো নর্মাল আমরা হাইড্রোজেনে জানি একটা ইলেকট্রন থাকে। এবার H প্লাস বেরিয়ে গেছে, ওই ইলেকট্রনটাও বেরিয়ে গেছে, তার মানে 0 ইলেকট্রন, এখানে কোনো ইলেকট্রন নেই। আচ্ছা, লিথিয়ামে অ্যাটমিক নাম্বার 3, তাহলে 3টে ইলেকট্রন থাকে। প্লাস মানে একটা কম, তাহলে লিথিয়াম প্লাসেই আমরা দেখতে পাচ্ছি 2 ইলেকট্রন সিস্টেম। তাহলে আমাদের যে অ্যান্সার অলরেডি কিন্তু চলেই আসলো, দেখো Li প্লাস। আর এইখানে অ্যাটমিক নাম্বার 11, একটা বেরিয়ে গেলে 10 ইলেকট্রন। ম্যাগনেসিয়াম অ্যাটমিক নাম্বার 12, দুটো বেরিয়ে গেলে 10 ইলেকট্রন। তাহলে এইভাবে আমরা মোটামুটি আইসো ইলেকট্রনিকের তোমার প্রবলেমগুলো ইজিলি করতে পারবো যখন আমরা ইলেকট্রন কাউন্টটা সেম পাবো। মুভিং টু দ্য নেক্সট কোয়েশ্চেন নাম্বার 27 কি আসছে দেখে নিই। এটাকে কপি করে নাও, কপি করে তারপর আমরা কোয়েশ্চেন নাম্বার 27টা স্টাডি করছি। কোয়েশ্চেন নাম্বার 27 একটা নিউমারিক্যাল টাইপ কোয়েশ্চেন এসছে। এটাও আমার সেম ইয়ারে কোয়েশ্চেনটাকে করেছিল, যে AIPMT 2014 লেখা আছে। কি বলেছে কোয়েশ্চেনটা আমরা লাইন বাই লাইন আগে স্টাডি করছি, তারপর আমরা কোন সাবটপিক থেকে এসছে, কি ফর্মুলা দেবো, তারপর আমরা সেটা নিয়ে কথা বলছি। তাহলে চলো আমরা দেখি। ক্যালকুলেট দ্য এনার্জি ইন করসপন্ডিং টু দ্য লাইট। যখনই লাইট নিয়ে কথা বলবে বা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আমরা বারবার প্র্যাকটিস করার সময় বলেছি প্ল্যাঙ্কস ইকুয়েশনের কথা আমরা ভাববো। আচ্ছা, অফ ওয়েভলেন্থ ইজ গিভেন 45 ন্যানোমিটার। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট বলা আছে ভ্যালুটা, স্পিড অফ দ্য লাইট বলা আছে। খুব ইজি একটা নিউমারিক্যাল। আমরা প্ল্যাঙ্ক ইকুয়েশনটাকে তাহলে আগে লিখবো। তাহলে আমাকে কি বার করতে বলছে? ক্যালকুলেট দ্য এনার্জি। তাহলে আমরা নর্মালি এনার্জিকে ইন টার্মস অফ লাইট আমরা লিখতে পারি E = hc/λ।
তাহলে এই যে hc বাই ল্যামডা আমরা কেন হচ্ছে h নিউ লিখলাম না, কারণ ওয়েভলেন্থ ইজ গিভেন। তো আমাকে যেটা করতে হবে ইন টার্মস অফ ল্যামডা দিয়ে করতে হবে। এইবার আমরা h এর ভ্যালুটা বসাবো। দেখো গিভেন আছে 6.63 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, আমি লিখলাম জুল সেকেন্ড, মাল্টিপ্লাই c মানে ভেলোসিটি অফ লাইট 3 ইন্টু 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে ওপরের পার্টটা হয়ে গেল। নিচের পার্টে কি থাকবে? নিচের পার্টে থাকবে আমার ওয়েভলেন্থ কত বলেছে? ন্যানোমিটার মানে আমরা 1 ন্যানোমিটার মানে জানি আমরা 10⁻⁹ মিটার। যেহেতু আমি ওপরে মিটারেই বসিয়েছি, নিচেও কিন্তু আমাকে মিটারে বসাতে হবে। তাহলে আমি নিচে 45 তো লিখবই, কিন্তু ন্যানোমিটারকে চেঞ্জ করে একবারে আমি মিটারে দেব। এইবার যদি খুব ভালো করে আমরা ইউনিট ক্যান্সেলেশনটা দেখে নিই, সেকেন্ড ইনভার্স আর সেকেন্ড কাটবে, মিটার আর মিটার কাটবে, তাহলে পড়ে থাকবে কি? পড়ে থাকবে জুল। আর এনার্জিটা ইন টার্মস অফ জুল আসাই হচ্ছে এসআই ইউনিটে আমরা অ্যাকসেপ্টেবল হিসাবে মানব যখন এনার্জিটা জুলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছি আমাদের এই ভ্যালুগুলো এসছে, এই ভ্যালুগুলোকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে মোটামুটি একটা রাফ ভ্যালু তোমরা পেয়ে যাবে 4.42 ইন্টু 10⁻⁻18 জুল, 10⁻⁻18 জুল। তাহলে দেখতে পাচ্ছি এটা অপশান নাম্বার 4 এর সাথে মিলছে। তাহলে এইখানে কারেক্ট অ্যান্সার হবে অপশান নাম্বার 4। তাহলে এইভাবে প্রথমে সাবটপিক দিয়ে আমরা দেখব যে কোন সাবটপিকের আন্ডারে যাচ্ছে। এটা প্ল্যাঙ্ক থিওরি থেকে কোয়েশ্চেনটা এসছে, প্ল্যাঙ্ক থিওরির একটা নিউমারিক্যাল এসছে, কারণ লাইট নিয়ে কথা বলেছে, লাইটের এনার্জি নিয়ে কথা বলেছে, আর অবশ্যই এটা জুলে আসবে, তাই আমাদের অ্যান্সারটা ঠিকঠাক আছে। চলো এটাকে কপি করো, কপি করা হয়ে গেলে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি, কোয়েশ্চেন নাম্বার 28। খুব সুন্দর একটা কোয়েশ্চেন, দেখো একই বছরে বারবার করে আসছে, তার মানে আমরা জানি এই অ্যাটমিক স্ট্রাকচারের গুরুত্ব কতটা। প্রতি বছর এখান থেকে 3-4টে কোয়েশ্চেন মোটামুটি এসে যায়। তো এই কোয়েশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অরবাইটালস দ্যাট ক্যান বি আইডেন্টিফাইড উইথ দ্য ফলোয়িং কোয়ান্টাম নাম্বার। তাহলে কোয়ান্টাম নাম্বারটা দিয়ে দিয়েছে, এই যে কোয়ান্টাম নাম্বার দিয়ে দিয়েছে, কি দিয়েছে? n = 3, l = 1। সবার আগে কোন অরবাইটালটা অ্যাসাইন করছে এই দুটো কোয়ান্টাম নাম্বার দিয়ে সেটা আগে দেখি। n = 3, l = 1। আমরা জানি l = 1 মানে p অরবাইটাল। এই পার্ট 2 দেখার আগে বারবার বলছি, আগে পার্ট 1টা কমপ্লিট করে তারপর কিন্তু পার্ট 2টা দেখবে। পার্ট 1-এর ভিডিও দেখা না হয়ে থাকলে নিচের ডিসক্রিপশন লিঙ্কে পেয়ে যাবে ইন ডিটেলস অ্যাবাউট দ্য পার্ট 1। তো ডিসক্রিপশন বক্স থেকে পার্ট 1-এর ভিডিওটা দেখে নিয়ে তারপর তোমরা এই পার্ট 2টাকে কিন্তু স্টার্ট করবে, তাহলে কিন্তু অনেক ইনফরমেশন দেখবে ওইখান থেকেই পেয়ে যাচ্ছ। তাহলে এইটা কিন্তু 3p অরবাইটাল বোঝাচ্ছে, কারণ l = 1 মানে তোমরা p অরবাইটালের কথা ভাববে। তো এই যে 3p, p এর ক্ষেত্রে আমরা জানি স্যার p এর ক্ষেত্রে 3টে পসিবল ভ্যালু অফ m হয়। p এর ক্ষেত্রে 3টে পসিবল ভ্যালু অফ m হয়, তার মানে তার একটা ভ্যালু হচ্ছে +1, আরেকটা ভ্যালু 0, আরেকটা ভ্যালু -1। আমরা জানি +l থেকে -l অবধি হয় m এর ভ্যালু, +l to -l। তাহলে আমাকে এখন 3টে ঘরের মধ্যে বলেছে নাম্বার অফ অরবাইটাল, কোন ঘরটার কথা বলেছে? আমাকে তো এইটার কথা বলেছে। তাহলে p এর 3টে ঘর হয়, তার মধ্যে m = 0 দিয়ে কটা ঘর হয়? m = 0 দিয়ে কিন্তু একটাই ঘর হয়। আরেকটা ঘরের নাম তো +1, তারপরটা তো -1, কিন্তু 0 দিয়ে তো একটাই হয়, তাহলে কিন্তু এখানে অ্যান্সার হবে 1। তাহলে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপচুয়াল একটা এমসিকিউ, যে 3p এর মধ্যে এইটা দেখেই তুমি বুঝতে পারবে 3p এর মধ্যে m = 0 দিয়ে কটা অরবাইটাল হয়? দেখতেই পাচ্ছ m = 0 দিয়ে একটাই অরবাইটাল হয়। তাহলে এইটাই ছিল কোয়েশ্চেন নাম্বার 28। চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 29টা দেখি, এটাকে কপি করে নাও। দেখো কোয়েশ্চেন নাম্বার 29 কি বলছে? হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ electrons that can be associated with the following set of
কোয়ান্টাম নাম্বারস। তাহলে এই কিছু কোয়ান্টাম নাম্বার দেওয়া আছে, এখানে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে। তাহলে আমরা আবার শুরু করি। n = 3, দেখো এটা 2014 সালে এসেছিল, এটা 2013, সিমিলারিটি আছে কিন্তু কোয়েশ্চেনে। n = 3, l = 1। তাহলে যখনই এই দুটো দেখছি l = 1, কোন অরবিটালের কথা ভাববো? একটু আগেই করলাম লাস্ট প্রবলেমে 3p। এইবার 3p আমরা p অরবিটাল আবার রাখলাম তিনটে, +1 0 -1। এখন আমাকে -1 অরবিটালে কটা ইলেকট্রন থাকবে? -1 এর কটা ঘর আছে আগে দেখি। একটাই তো ঘর, -1 এ তো একটাই ঘর, আর আমরা জানি একটা ঘরে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারবে ইন অপোজিট স্পিন। তাহলে অ্যান্সারে দেখতে পাচ্ছি 6 4 3 2 এই চারটি অপশন দেওয়া আছে। তাহলে কোন অপশনটা কারেক্ট হবে? এই অপশনটাই কারেক্ট হবে যেখানে 2 লেখা আছে। তাহলে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস দ্যাট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ দ্য ফলোইং সেট অফ কোয়ান্টাম নাম্বার। তাহলে এই যে সেট অফ কোয়ান্টাম নাম্বার, এই কোয়ান্টাম নাম্বারে কতগুলো ইলেকট্রন থাকতে পারবে এই কোয়ান্টাম নাম্বার দিয়ে বুঝতে পারছি। প্রথমে আমরা 3p করে নিলাম, এবার p এর 3টে ঘর, তাহলে -1 ঘরে কজন থাকবে? একটা ঘরে দুজন করে থাকতে পারে, তাহলে -1 এ কিন্তু স্যার 2 হবে অ্যান্সার। যদি আমি শুধু p বলতাম যে 3p তে টোটাল কতজন থাকবে, তখন কিন্তু অ্যান্সার হতো 6। আমি তো বলিনি, আমি বলেছি -1 এ কতজন থাকবে। -1 এ থাকবে কিন্তু 2। এটাকে কপি করে নাও। তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দেখো আবার আমরা অনেকক্ষণ পর একটা স্টেটমেন্ট টাইপ পেলাম। পার্ট 1 এ এরকম প্রচুর কিন্তু স্টেটমেন্ট টাইপ কোয়েশ্চেন অলরেডি আমরা স্টাডি করেছি। তো বেসড অন দ্য ইকুয়েশন একটা দিয়ে রেখেছে, ইকুয়েশন একটা দিয়েছে, তোমাকে বলতে হবে এই ইকুয়েশনের উপর বেস করে কোনটা কারেক্ট স্টেটমেন্ট। এইটা হচ্ছে এনার্জির ইকুয়েশন, আমরা এটা দিয়ে অঙ্কও করেছিলাম পার্ট 1 এ। সার্টেন কনক্লুশনস আর রিটেন, হুইচ অফ দেম ইজ নট কারেক্ট, কোনটা কারেক্ট না। এই টাইপের কোয়েশ্চেন কিভাবে করে ডিটেলে আলোচনা করেছিলাম, আবারও আমি আলোচনা করছি। প্রতিটা স্টেটমেন্ট আগে পড়ব, পড়ে নিজের লজিকের সাথে সাবজেক্টের যে নলেজ আছে সেই নলেজের সাথে আমরা রিলেট করব যে এটা কি কারেক্ট না ইনকারেক্ট। তাহলে আমাকে বার করতে বলেছে নট কারেক্ট, এটা আগে দেখে নেব কি বার করতে বলেছে। নট কারেক্ট, তাহলে নট কারেক্ট বার করতে বলেছে। তাহলে প্রথম থেকে আমি পড়ছি। লার্জার দ্য ভ্যালু অফ এন, এনের যত আমার সাইজ বাড়বে তত লার্জার দ্য অরবিট হবে, রেডিয়াস তত বড় হবে। ধরো সেকেন্ড পিরিয়ডের যা সাইজ হবে, ফোর্থ পিরিয়ডের সাইজের তো আরও বড় হবে। তাহলে এটা খুব কমন ব্যাপার, যত তাহলে এন বাড়বে তত আমার রেডিয়াস অফ দ্য অরবিট বাড়বে। তো এটা তো আমরা বোর্ড থিওরিতে প্রথমেই আমরা পড়েছিলাম। তো এই জায়গাটা হচ্ছে এটা কারেক্ট আছে, এই ইকুয়েশনটাতে কোনো রকম অসুবিধার কিছু নেই। সেকেন্ডটা দেখো, ইকুয়েশন ক্যান বি ইউজড টু ক্যালকুলেট দ্য চেঞ্জ ইন এনার্জি when electron changes orbit। তো এখানে আমরা জানি যে অরবিট চেঞ্জ হলে মানে n এর ভ্যালু যদি চেঞ্জ হয় তাহলে ইটা চেঞ্জ হবে। তাহলে এই ইকুয়েশনটা দিয়ে আমরা 1 ইলেকট্রন সিস্টেমের জন্য এনার্জি বার করতে পারবো। ফার্স্ট অরবিটে থাকলে কেমন এনার্জি হবে, সেকেন্ড অরবিটে থাকলে কেমন এনার্জি হবে। তাহলে এই টাইপের ক্যালকুলেশনগুলো কিন্তু ইজিলি করতে পারবো। তাহলে এই স্টেটমেন্টটাও কারেক্ট, এই স্টেটমেন্টটাও কারেক্ট। আচ্ছা, থার্ড স্টেটমেন্টটা যাই। For n = 1, electron has more negative energy than it does for n = 6। খুব ভালো করে দেখব এই ইকুয়েশনটাতেই। দেখো এই ইকুয়েশনটাকে যদি আমরা এইভাবে লিখি, E = মাইনাস, আমি কনস্ট্যান্ট টার্মটাকে আর লিখলাম না, ধরো একটা কনস্ট্যান্ট টার্মকে কে লিখলাম, ধরো কে লিখলাম, এই কনস্ট্যান্টটাকে কে লিখলাম z² n², জেড স্কোয়ারটাকে একটু ভালো করে লিখে দিই আমরা, z²/n²। এইবার এখান থেকে কি বুঝতে পারছি, n যত বাড়বে তত আমার এনার্জিটা কি হবে। দেখো এখানে যত n বাড়ছে তত আমার এনার্জি কিন্তু আস্তে আস্তে বাড়বে, তাহলে যত আমার দূরে সরে যাচ্ছে, তার মানে এখানে যদি আমি ইনফিনিটি বসাই, n = যদি আমি ইনফিনিটি বসাই তাহলে E = 0 হয়ে যাবে। তার মানে মাইনাস থেকে আস্তে আস্তে জিরোর দিকে যাচ্ছে, তার মানে এনার্জি বাড়ছে n বাড়ার সাথে সাথে।
তাহলে n ইকুয়াল টু 1 এই মিনিমাম এনার্জি থাকবে, মোর নেগেটিভ হবে। তাহলে n ইকুয়াল টু 1 মোর নেগেটিভ দেন ইট ডাজ ফর n ইকুয়াল টু 6। এই এতটা অবধি ঠিক ছিল, যার মানে হুইচ মিন দ্যাট ইলেকট্রন ইজ লুজলি বাউন্ড ইন দ্য স্মলেস্ট অ্যালাউড অরবিট। কখনো হবে না। ইলেকট্রন যত আমার নিউক্লিয়াসের থেকে দূরে থাকবে, ইলেকট্রন যত দূরে থাকবে তত আমার লুজলি বাউন্ডেড হবে। ইলেকট্রন কাছে থাকলে তো ও একটা অ্যাট্রাকশন ফিল করবে টুয়ার্ডস দ্য নিউক্লিয়াস, তো যত আমার দূরে থাকবে তত কিন্তু ও লুজলি বাউন্ডেড হয়ে যাবে। তাহলে এই স্টেটমেন্টটা যে ভুল স্টেটমেন্ট সেটা কিন্তু এখান থেকেই বোঝা যাচ্ছে, ইজ লুজলি বাউন্ড। তার মানে এইটা n ইকুয়াল টু 1 এ কখনো লুজলি বাউন্ড হবে না, স্ট্রংলি বাউন্ডেড হবে। তাহলে এই স্টেটমেন্টটা কিন্তু ভুল স্টেটমেন্ট, স্টেটমেন্টটা ভুল, কিন্তু আমাকে বার করতে বলেছে নট কারেক্ট, তাহলে আমার অ্যান্সার কিন্তু এইটাই হবে। তাহলে স্টেটমেন্টটা ভুল কিন্তু অ্যান্সারটা কারেক্ট অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। আর লাস্ট আমরা দেখে নিই, অলরেডি অ্যান্সার পেয়ে গেছি, তাও একবার দেখি। দ্য নেগেটিভ সাইন ইন দ্য ইকুয়েশন সিম্পলি মিনস, এই যে নেগেটিভ সাইন, এই নেগেটিভ সাইনটা কি মিন করছে, এনার্জি, এটা অফ হবে, এনার্জি অফ ইলেকট্রন বাউন্ড টু দ্য নিউক্লিয়াস ইজ লোয়ার দ্যান দ্য ইলেকট্রনস ওয়্যার অ্যাট দ্য ইনফাইনাইট ডিস্টেন্স। যেটা আমরা বললাম ইনফিনিটিতে যদি জিরো হয়, ইনফিনিটি যদি জিরো হয়, যত আমরা নিউক্লিয়াসের কাছে আসবো দেখবো এরকম নেগেটিভ হয়ে যাচ্ছে, তার মানে এনার্জি কমছে। এনার্জি কমে যাওয়া মানে অ্যাট্রাকশন। তাহলে এই স্টেটমেন্টটাও কিন্তু স্টেটমেন্ট ওয়াইজ ঠিক। তাহলে আমরা ডিটেল অ্যানালাইসিস করলাম কোয়েশ্চেনটা ভালো করে লিখে নাও, বুঝে নাও, তারপর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 31 দেখো, দ্য ভ্যালু অফ প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, প্ল্যাঙ্ক কনস্ট্যান্টটা দিয়ে দিয়েছে। আবার যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এসছে মানে লাইট রিলেটেড কোনো কথা বলা আছে, তাহলে দেখতেই পাচ্ছি দেখো লাইট বা ফোটন বা রেডিয়েশন এই কথাগুলো বলা আছে। দ্য স্পিড অফ দ্য লাইট, দেখে মনে হতে পারে স্যার স্পিড অফ দ্য লাইট আমরা তো জানি 3 × 10⁸, সেটা কিন্তু মিটারে, এখানে কিন্তু ন্যানোমিটার দেওয়া আছে, তাহলে এই জায়গাটা খেয়াল রাখতে হবে। হুইচ ভ্যালু ইজ ক্লোজেস্ট টু দ্য ওয়েভলেন্থ ইন ন্যানোমিটার অফ আ কোয়ান্টাম অফ লাইট উইথ ফ্রিকোয়েন্সি বলা আছে। এই কোয়েশ্চেনটা আমাদের প্ল্যাঙ্ক থিওরি থেকে এসছে, তার মানে সাব টপিকটা আমরা লিখতেই পারি প্ল্যাঙ্কস থিওরি বা প্ল্যাঙ্কস ইকুয়েশনকে আমরা ইউজ করব। তাহলে প্রথম কথা আবার আমার সাব টপিকটা চেনা হয়ে গেল। এবার সাব টপিক যখন চেনা হয়ে গেল আমাকে কি বার করতে হবে, আমাকে কি কি গিভেন আছে সেগুলো আমরা দেখি। প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট এইচ গিভেন আছে, তাহলে এইচ গিভেন আছে এইচ ইকুয়াল টু 6.63 ইন্টু 10⁻⁻34। তোমরাও আমার সাথে করতে থাকো, জুল সেকেন্ড। শুধু দেখলে কিন্তু হবে না, খাতা নিয়ে একদম পিওয়াইকিউজের খাতা বানিয়ে সলভ করতে হবে। যত সলভ করব তারপর দেখতেই পাচ্ছি প্যাটার্নটা কাছাকাছি একটা প্যাটার্ন কিন্তু আসছে প্রতি বছর, তাহলে প্যাটার্নটাকে একদম গ্রিপে রাখতে হবে, প্যাটার্নটাকে চিনে ফেলতে হবে। যত ভালো চিনতে পারবো তত ভালো অ্যাপ্লাই করতে পারবো। তাহলে ভেলোসিটি সি 3 ইন্টু, খুব ভালো করে দেখো, 3 ইন্টু 10⁻17 10⁻17 এখানে ন্যানোমিটার দিয়েছে। আমরা যদি মিটারে সব রাখি তাহলে কিন্তু এইটাকে আমরা লিখতেই পারি 3 × 10⁸, কারণ ন্যানোমিটার মানে 10⁻⁹, তার মানে 10⁻17 -9 করলেই 10⁸ আসবে মিটার সেকেন্ড ইনভার্স। তাহলে সি দেওয়া আছে। আরেকটা ভ্যালু দেওয়া আছে দেখতে পাচ্ছি এখানে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তাহলে ফ্রিকোয়েন্সিকে আমরা নিউ দিয়ে লিখি 6 × 10⁻15 সেকেন্ড ইনভার্স। তাহলে ওপর থেকে যা যা গিভেন আমি লিখে ফেললাম। এইবার আমাকে কি বার করতে হবে, আমাকে ওয়েভলেন্থ বার করতে হবে। তাহলে আমরা ল্যামডা লিখে আমরা এরকম কোয়েশ্চেন মার্ক দিলাম। তাহলে বুঝতেই পাচ্ছি আমরা জানিও যে নিউ ইকুয়াল টু সি বাই ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়াল টু সি বাই নিউ। তাহলে সি এর জায়গায় আমরা বসাই, সি এর জায়গায় আমরা মিটারেই করি প্রথমে, 10⁸ করলাম। নিচে আমরা 6 × 10⁻15 করি, 10⁻15 করি। তারপর এখানে খেয়াল রাখো ওপরে কিন্তু এখানে মিটার সেকেন্ড ইনভার্স,
আর এখানে সেকেন্ড ইনভার্স, তাহলে সেকেন্ড ইনভার্স কাটবে, সেকেন্ড ইনভার্স কাটলো, তাহলে শুধু মিটার পড়ে থাকলো। আমি ডান দিকে মুছছি এবার, গিভেনগুলো নিশ্চয়ই খাতায় লেখা হয়ে গেছে, তাহলে গিভেনগুলো মুছে দিলাম, আর আমার দরকার নেই গিভেন। এইবার শুধুমাত্র আমরা ওয়েভলেন্থটাকে জাস্ট আমরা অ্যান্সারের ফর্মে দেবো। দেখো এখানে 3, এখানে 2 দিয়ে কাটতে পারবো। তাহলে ওপরে আলটিমেট কি দাঁড়াচ্ছে, আলটিমেট কেমন আসছে, এটা 1/2, এটা 1/2 ইন্টু ওপরে যদি যায় এটা 10 টু দি পাওয়ার -7, তাহলে এইখানে আমরা 1/2কে লিখতে পারি 0.5 ইন্টু 10 টু দি পাওয়ার -7, এইটাকে আবার লিখতে পারি 5 ইন্টু 10 টু দি পাওয়ার -8, সব মিটারে করছি, মিটার। এইবার এইখানে আমাকে কিসে বার করতে বলেছে দেখুন, ন্যানোমিটার, এখানে ন্যানোমিটারে বার করতে বলেছে। তাহলে এই যে আমরা ন্যানোমিটারে করছি, তাহলে ন্যানোমিটারে বার করতে গেলে আমরা জানি আমাদের করতে হবে 10 টু দি পাওয়ার -9, তাহলে 10 টু দি পাওয়ার -9 করতে গেলে আমরা এটাকে 50 করে নিলেই কিন্তু আমাদের 10 টু দি পাওয়ার -9-এ লিখতে পারবো। আর যখনই -9-এ লিখলাম, -9 মিটারকে একবারে আমরা ন্যানোমিটারে লিখতে পারি। তো এইখানে ল্যামডা ইকুয়াল টু লিখবো 50 ন্যানোমিটার। তাহলে দেখো খুব ইজিলি কিন্তু আমরা অঙ্কটাকে করতে পারলাম, কিন্তু তার জন্য আমাদের দেখে রাখতে হবে কিসে বার করতে বলেছে, ইউনিটগুলোকে কিন্তু বারবার করে চেক করতে হবে কোন ইউনিটে বার করতে বলেছে। তাহলে এইটা কপি করে নাও, তারপর আমরা কোয়েশ্চেন নাম্বার 32-তে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 32, এরকমই একটা কোয়েশ্চেন আমরা পার্ট 1-এ অলরেডি করেছিলাম, তাহলে দেখতে পাবে যে PYQs এর মধ্যেও কিন্তু মিল আছে। তো এই কোয়েশ্চেনটা কোন সাবটপিক থেকে এসছে, কি বার করতে বলেছে কোয়েশ্চেনটা যদি আমরা তাকাই, দ্য অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ পি ইলেকট্রন। তাহলে অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম দেখতে পাচ্ছি, দ্য অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম বললে আমরা যে ফর্মুলাটা ইউজ করি √L+1 h/2π, এই কারণেই বারবার বলছি পার্ট 1-এর ভিডিওটা কমপ্লিট করে পার্ট 2-তে এসো, তাহলে একটা সিকোয়েন্স মেনটেন হবে। দ্য অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ আ পি ইলেকট্রন, তাহলে পি ইলেকট্রন, তাহলে আমরা এল এর ভ্যালুগুলো জানি, এস এর জন্য হয় এল এর ভ্যালু 0, পি এর জন্য হয় 1, ডি এর জন্য হয় 2, এফ এর জন্য হয় 3। তাহলে এইখানে এল এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে এখানে কি হবে, খুব ভালো করে দেখো, √2, এল এর জায়গায় 1 বসালে √2 h/2π। এখানে এরকম কোনো অপশান নেই, কিন্তু এটাকে একটু আমরা মডিফাই করলেই বুঝতে পারবো। 2 মানে কি, 2 মানে √2 ইন্টু √2, তাহলে আমি এই √2 দিয়ে একবার 2টাকে কেটে √2 করে দিতে পারি। তাহলে এটাকেই ভালোভাবে যদি লিখি h/√2π, তাহলে এই অপশানটা কি আছে, হ্যাঁ স্যার এই অপশানটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে দ্য অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ পি ইলেকট্রন ইজ গিভেন অ্যাজ h/√2π। কপি করে নাও, তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এখন আমরা কোয়েশ্চেন নাম্বার 33টা স্টাডি করছি। দেখো দেখতে দেখতে আমরা 12 বছরের PYQ অলরেডি করলাম, 24 থেকে শুরু করেছিলাম, এখন 2012। কি বলছে, দ্য কারেক্ট সেট অফ 4 কোয়ান্টাম নাম্বারস ফর দ্য ভ্যালেন্স ইলেকট্রন অফ রুবিডিয়াম অ্যাটম z = 37। আচ্ছা, এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা কিভাবে করব, যখন অ্যাটমিক নাম্বার দেওয়া থাকবে তখন সবসময় আমি শেখাই ম্যাজিক নাম্বার ধরে নাও, তার মানে গ্রুপ 18 এর সবচেয়ে ওপরে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, তারপরে আমরা র্যাডন লিখতে পারি, আপাতত আমরা লিখছি না, আমাদের লাগবে না বলে। আচ্ছা, পিরিয়ডগুলো যদি দেখি, ফার্স্ট পিরিয়ড, আমি যদি এখানে পিরিয়ড লিখি, ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড। আচ্ছা, এখানে অ্যাটমিক নাম্বার, তাহলে অ্যাটমিক নাম্বার এখানে লিখছি, অ্যাটমিক নাম্বার 2, 10, 18, 36, 54। তাহলে এই ম্যাজিক নাম্বারগুলো কিন্তু জানতে হবে, জানলে সুবিধাটা কি, আমাকে দিয়েছে 37, খুব ভালো করে খেয়াল রাখো, আমাকে দিয়েছে 37। তাহলে 37 রুবিডিয়াম দিয়েছে,
তাহলে 37 কামস আফটার 36। তাহলে এই যে ক্রেপ্টন, এই ক্রেপ্টনটা হচ্ছে 4th পিরিয়ড, তাহলে 37 হবে 5th পিরিয়ড, 4th পিরিয়ড শেষ হচ্ছে 36 দিয়ে, তাহলে 37 শুরু হবে 5th পিরিয়ড দিয়ে। 18 এর পর যখন শুরু হয়, 18 এর পর যখন আবার শুরু হয় তখন আমরা গ্রুপ 1 দিয়ে শুরু করি, গ্রুপ 1 দিয়ে শুরু করি, এটা খেয়াল রাখবো। যখন শুরু হয় তখন আমরা গ্রুপ 1 দিয়ে শুরু করি। 18 পিরিয়ডিক টেবিলে একটা পিরিয়ড শেষ হলে নতুন পিরিয়ড যখন শুরু হয় তখন গ্রুপ 1। গ্রুপ 1 এর জেনারেল কনফিগারেশন কত? NS1, এটা আমরা সবাই জানি, NS1। তাহলে 37 কোন পিরিয়ডে থাকে? 37 আমরা অ্যাটমিক নাম্বার 37 করছি, 37 এর পিরিয়ড নাম্বার হবে 37 এর হলো 5, 37 এর পিরিয়ড নাম্বার হবে 5, এখানে 5 লিখে দাও, 5 লিখে দাও। তারপরে কি করবে? তারপর হচ্ছে গ্রুপ নাম্বার তো বললামই 1। এবার কনফিগারেশন সাজাও, ভেরি ইজি, এগুলোকে যত ইজিভাবে নেবে তত মজা লাগবে। তাহলে এখানটা কি করব দেখো, খুব ভালো করে দেখো, যতটা ভালো করে পারবে ততটা ভালো করেই দেখো। তাহলে আমরা 37 এর কনফিগারেশন আমরা রুবিডিয়ামকে লিখেই শুরু করি না, অসুবিধার কি আছে? 37 36 কে লিখে নাও ক্রিপ্টন, 36 কে লিখে নাও ক্রিপ্টন। তারপর NS1, n ইকুয়াল টু পিরিয়ড নাম্বার, তাহলে 5s1, এই হয়ে গেল তোমার 37। এবার ভ্যালেন্স মানে লাস্ট ইলেকট্রন, এই যে লাস্ট ইলেকট্রন। তাহলে এইখানে কোয়ান্টাম নাম্বার কি কি হবে? তাহলে আমি যদি এটার কোয়ান্টাম নাম্বারগুলো আমি বার করতে চাই, n ইকুয়াল টু, n মানে আউটার মোস্ট অরবিট, তাহলে n ইকুয়াল টু 5 লিখতে পারি। l ইকুয়াল টু, s এর জন্য আমরা জানি l ইকুয়াল টু 0, m ইকুয়াল টু 0, স্পিন আমরা প্লাস হাফ বা মাইনাস হাফ। দেখা যাক আমাদের যে বার করলাম যে অ্যান্সারটা, সেই অ্যান্সারের সাথে কোন অপশানটা মেলে। তাহলে 5 1 এটা হচ্ছে না, এটা হচ্ছে না, এটা হচ্ছে না, অপশান নাম্বার 3। তাহলে অপশান নাম্বার 3তে ভালো করে দেখতে পাচ্ছি 5 0 0 প্লাস হাফ, এটা প্লাস হাফও হতে পারে মাইনাস হাফও হতে পারে। তাহলে দ্য কারেক্ট সেট অফ 4 কোয়ান্টাম নাম্বারস ফর দ্য ভ্যালেন্স ইলেকট্রন অফ রুবিডিয়াম ইজ এত। তাহলে পরীক্ষায় সেবার দিয়েছিল 37, আমরা জানি না কি দেবে, তো যেটাই দিক আমরা এরকম ম্যাজিক নাম্বারের থ্রু দিয়ে যদি যাই তাহলে কিন্তু জিনিসটা অনেক ইজি হয়ে যাবে। তাহলে ন্যাচারালি আমাদের এই টাইপের কোয়েশ্চেন, যেখানে পিরিয়ডিক টেবিলের নিচ পার্ট থেকে কোয়েশ্চেনগুলো আসে, এই নিচ পার্টগুলোর কোয়েশ্চেনগুলো দেখে আমাদের ভয় লাগে, কারণ ইলেকট্রনিক কনফিগারেশন আমরা ওপরেরগুলো অবধি করতে পারি, কিন্তু নিচগুলো করার জন্য এরকম স্ট্র্যাটেজি যদি মেনটেন করি তাহলে কিন্তু ইজি হয়ে যাবে। তো এইটা ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 33, কপি করে নাও। তারপর আমরা 34 নিয়ে কথা বলছি। 34, ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন আ সাবশেল। খুব ইজি, আমরা এতগুলো করেছি তো দেখবে এইটা আমার আগে তোমরাই করে ফেলছো। তাহলে আমি তো টাইমই দিচ্ছি, আমি জাস্ট 5 সেকেন্ড পর শুরু করছি, খাতায় করে দেখো যে তোমাদের মিলছে কিনা, মিলছে কিনা। যদি কখনো আটকায় তখন আমার এটার হেল্প নাও ভিডিওটার। তাহলে দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন আ সাবশেল, আগে শেলের ইনফরমেশন কি কি আছে? n ইকুয়াল টু 4, l ইকুয়াল টু 3, এইটা মানে কোন অরবিটাল সেটা আগে লিখে নাও। n ইকুয়াল টু 4, l ইকুয়াল টু 3, মানে 4 l ইকুয়াল টু 3 বলেছে, আমরা l ইকুয়াল টু 3 মানে জানি f অরবিটাল, তাহলে এটা কিন্তু 4f অরবিটাল। আর l ইকুয়াল টু 3 হলে পসিবল m ভ্যালু কি? প্লাস l টু মাইনাস l, প্লাস 3 প্লাস 2 প্লাস 1 0 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3, অল দ্য 7 পসিবল ভ্যালুস অফ m। তাহলে 7টা আমরা ঘর আঁকবো f অরবিটালের জন্য, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে এখানে হচ্ছে এরকমভাবেই এই এমগুলো এখানে দেখছি প্লাস 3 প্লাস 2 প্লাস 1 0 মাইনাস 1 মাইনাস 2 মাইনাস 3। এক একটা ঘরে আমরা জানি দুটো করে ইলেকট্রন বসতে পারে। তাহলে তোমায় বলেছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন আ সাবশেল n ইকুয়াল টু 4, l ইকুয়াল টু 3। তাহলে কোনো m স্পেসিফাই করে দেয়নি যে m ইকুয়াল টু 0তে কজন থাকবে, তোমাকে বলেছে টোটাল কত হবে, ম্যাক্সিমাম কত হবে, মানে সমস্ত ঘরকে কনসিডার করতে হবে। এই 7টা ঘরকেই যদি আমি কনসিডার করি তাহলে সবকটাতে যদি দুটো করে ইলেকট্রন থাকে,
সবকটাতে যদি দুটো করে এরকম ইলেকট্রন থাকে তাহলে আমরা টোটাল নাম্বার অফ ইলেকট্রন কিন্তু দেখবে 14 আসছে। টোটাল নাম্বার অফ ইলেকট্রন 14, মানে ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন হতে পারে, তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে 14। এটাকে কপি করে নাও, তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। এই কোয়েশ্চেনে আমরা দেখছি বোর থিওরির উপর বেস করে ট্রানজিশন, ইলেকট্রনের যে ট্রানজিশন হয় সেই রিলেটেড কিছু কোয়েশ্চেন দিয়েছে। বলেছে অ্যাকর্ডিং টু দ্য বোর থিওরি হুইচ অফ দ্য ফলোইং ট্রানজিশন ইন দ্য হাইড্রোজেন অ্যাটম উইল গিভ রাইজ টু দ্য লিস্ট এনার্জেটিক ফোটন। তার মানে আমরা খুব ভালো করে দেখো, এটা জানি এটা হচ্ছে E1, মনে করো এটা ফার্স্ট এনার্জি লেভেল, এইটা মনে করো E2 সেকেন্ড এনার্জি লেভেল, এইটা E3 থার্ড এনার্জি লেভেল। একটা জিনিস কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে, এইটাকে আমি যদি E4 করে দিই, E4 ফোর্থ এনার্জি লেভেল। একটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে যত আমরা ওপর দিকে উঠছি, তত ডেল্টা ই মানে এনার্জি গ্যাপ ডেল্টা ই ডিক্রিজেস। যত ওপর দিকে উঠছো তত আমার গ্যাপটা কমছে। তাহলে গ্যাপ যদি কমে তাহলে আমার কম এনার্জি ফোটন দিয়েই সেখানে পৌঁছে যেতে পারবো। তার মানে আমরা তো নর্মাল বোর থিওরি করার সময় দেখেছি ইলেকট্রনকে যখন আমরা ফোটন দিই তখন ও লোয়ার এনার্জি থেকে হাই এনার্জিতে যায়। তাহলে এই গ্যাপটা যদি ডেল্টা ই হয় তাহলে ডেল্টা ই সমানই তো আমাকে এই ফোটনটা দিতে হতো। তাহলে যার যত ডেল্টা ই কম, যার যত এনার্জি গ্যাপটা কম, তার তত লিস্ট এনার্জি ফোটনই লাগবে। তাহলে সবচেয়ে গ্যাপ কম কোথায় আগে খুঁজি? এইখানে দেখতে পাচ্ছি দুটো লেভেলের মধ্যে ডিফারেন্স অনেক, 6.1, এখানে দেখতে পাচ্ছ 6.5, এখানে দেখতে পাচ্ছ 5.3, এখানে 5.4। এই যে অপশন নাম্বার 3টা খুব ভালো করে যদি তাকাই, এখানে যত আমি কি বললাম, যত ওপরের দিকে যাব তত গ্যাপ কমবে। তাহলে 6 আর 5 এদের মধ্যে গ্যাপটা মিনিমাম অ্যামং দ্য অল আদার অপশনস। তাহলে এখানে 6 আর 5, তাহলে এদের মধ্যে গ্যাপ যদি মিনিমাম হয় তাহলে মিনিমাম এনার্জি ফোটনই সেখানে দিলেই কাজ হয়ে যাবে। তাহলে এইটাই হবে আমার লজিক অনুযায়ী অ্যান্সার, যে যত স্যার ওপর দিকে যাব, যত আমি ওপর দিকে যাব তত আমার গ্যাপটা, ডিফারেন্স বিটুইন দ্য টু এনার্জি লেভেল ডিক্রিজ হবে। তাহলে ডিক্রিজ যদি হয় তাহলে কম এনার্জি ফোটন দিয়ে ট্রানজিশনটা করে ফেলতে পারবো। তাহলে এইটা ছিল কোয়েশ্চেন নাম্বার 35, কনসেপচুয়াল কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট, এটাকে কপি করো। তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেনে মুভ করছি। এই যে 36 কোয়েশ্চেনটা দেখে আগে আমাকে সাব টপিকের কথা চিন্তা করতে হবে, কোন সাব টপিক থেকে কোয়েশ্চেনটা এসছে। দেখো ভালো করে, খুব ভালো করে দেখো, n = 6, the correct sequence for the filling of electrons will be। তাহলে আমরা এখানে n = যদি 6 এর জন্য বার করতে হয়, কি কি পসিবল অরবিটাল এখানে দিয়েছে, ns, n-1d, n-2f, np। তাহলে এইগুলোকে আমরা করছি। তাহলে 6s, তারপর n-1 করলে 5d, তারপরে n-2 করলে 4f, ঠিক আছে, তারপরে np মানে 6p। তাহলে এইগুলোর ক্ষেত্রে আমরা এখন বার করব n+l, তার মানে আব্বাউ রুল আমরা জানি, পার্ট 1এও ডিসকাস করেছিলাম, n+l ভ্যালু যত কমবে তত তার এনার্জি কমবে। আরেকটা, যদি n+l ইকুয়াল হয়ে যায়, n+l যদি ইকুয়াল হয়ে যায় কখনো, তখন আমরা n ভ্যালু যার কম তার ই ভ্যালু কম, এইভাবে আমরা বলতে পারবো। তাহলে একটু দেখি ভালো করে, 6s, তাহলে 6 + 0 মানে এখানে আমরা 6 লিখতে পারি। এল ভ্যালুগুলো আমি আবার একটু লিখে রাখছি, 0 মানে s, 1 মানে p, 2 মানে d, 3 মানে f। তাহলে d মানে হচ্ছে 2, তাহলে 5 + 2 7, 4f এ কি হবে, 4 + 3 7, 6p, 6 + 1 7। তাহলে এইখানে সবকটাতে খুব ভালো করে যদি আমরা দেখি, সবকটাতেই কিন্তু নিচেরগুলোতে 7 7 7 আসছে। এবার আমরা জানি n+l যত কম হবে তার এনার্জি তত কম, ইলেকট্রন সেখানে আগে যাবে। তাহলে এই যে 6s,
5d 4f 6pর মধ্যে সবচেয়ে মিনিমাম এনার্জি আছে 6s এ, তাহলে ইলেকট্রন সবার আগে যাবে 6s, কারণ এইখানে এনার্জি সবচেয়ে কম। তারপর তিনজনেই দেখতে পাচ্ছি 7 7 7, তার মধ্যে যখন ড্র হয়ে গেছে তখন আমরা n দিয়ে ডিসাইড করব। তাহলে এইখানে আছে nটা 4, এখানে 5, এখানে 6। আমরা জানি n ভ্যালু যত কম হবে তত আমার এনার্জি কম, লেখাই আছে দেখবে পয়েন্ট নাম্বার 2 বুলেট করা। তাহলে এখানে 4f তারপর যাবে 5d আর 6pর মধ্যে 5টা হচ্ছে কম আসে, তাহলে 5d, লাস্টে যাবে আমার 6p। তাহলে এই অপশানটা খুব ভালো করে দেখব ওপরে কোথায় আছে। 6s কেই বলা আছে ns, তারপরে n-2f, তারপরে n-1d, তারপর np। তাহলে দেখতে পাচ্ছি অপশান নম্বর 1এই সেটা আছে। তো আব্বাউ রুলের যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশনের উপর বেস করেই কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলোকে ফ্রেম করা হয়েছে। তো এইটা ছিল AIPMT 2011-র কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা কপি করে নাও, তারপরে আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 37, এনার্জি E1 অ্যান্ড E2, E1 অ্যান্ড E2 দুটো বলা আছে, E1 অ্যান্ড E2 অফ টু রেডিয়েশন। এই যে রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে, লাইট, এইগুলো সবকটাই কিন্তু আমরা জানি প্ল্যাঙ্ক ইকুয়েশন দিয়ে করতে হয়। তাহলে দুটো এনার্জি বলা আছে, E1 বলা আছে, আমি লিখলাম গিভেনগুলো 25 eV, E2 বলা আছে 50 eV। তাহলে আমাকে বার করতে হবে λ1 আর λ2 রিলেশন। তাহলে আমরা এই ইকুয়েশনটা জানি ইকুয়াল টু hc বাই ল্যামডা, h কনস্ট্যান্ট, c কনস্ট্যান্ট, তাহলে এইটাকে আমরা লিখতে পারি E ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু 1 বাই ল্যামডা। তাহলে এইটাকে আমরা এইভাবে করতে পারি E1 বাই E2, E1 বাই E2 ইকুয়াল টু, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, λ2 বাই λ1। তাহলে আমাকে দেখো, আমি যদি এইভাবে করে দিই λ1 বাই λ2 ইকুয়াল টু, তাহলে এইটা হয়ে যাবে E2 বাই E1, E2 বাই E1। E2-র ভ্যালু কত বলা আছে 50, তাহলে 50 বাই 25, তাহলে 50 বাই 25 যদি করি তাহলে এটা 2 বাই 1, তাহলে 2 বাই 1, তাহলে λ1 ইকুয়াল টু, আমরা এইভাবে অ্যান্সারটাকে কনক্লুড করতে পারি, λ1 ইকুয়াল টু 2 ইন্টু λ2, 2 ইন্টু λ2। তাহলে এইখানে অপশানগুলোর দিকে তাকালেই বুঝতে পারবো এটা অপশান নাম্বার 2টা হবে, λ1 ইকুয়াল টু 2 ইন্টু λ2। তাহলে এইটা কপি করে নিই, তারপর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য টোটাল নাম্বার অফ অ্যাটমিক অরবিটালস ইন দ্য 4th এনার্জি লেভেল। ভালো কোয়েশ্চেন। তো n ইকুয়াল টু 4, 4th এনার্জি লেভেল। তো সবার আগে দেখতে হবে n ইকুয়াল টু 4 এই অরবিটে কটা অরবিটাল হতে পারে। তো পসিবল ভ্যালু অফ L কি হতে পারে? যখন n ইকুয়াল টু 4, L এর পসিবল ভ্যালু 0, 1, 2, 3। কারণ আমরা জানি যে L কখনো n এর সমান হবে না। L মিনিমাম হতে পারে 0, L ম্যাক্সিমাম হতে পারে n-1। তো 0 থেকে n-1 অবধি আমার লিমিট। তাহলে এইখানে আমরা 0 লিখে পাশে আমি s লিখতে পারি, s অরবিটাল, এইটা লিখে p অরবিটাল, এটা লিখে d অরবিটাল, এটা লিখে f অরবিটাল। এইবার m এর ভ্যালু গুলো আমরা ইজিলি বার করতে পারবো। টোটাল অরবিটাল বার করতে বলেছে আমাকে, টোটাল নাম্বার অফ অ্যাটমিক অরবিটাল। তাহলে পসিবল m এর ভ্যালু পসিবল আমরা জানি প্লাস l টু মাইনাস l, প্লাস l থেকে মাইনাস l। তাহলে কতগুলো পসিবল l? 2l প্লাস 1, 2l প্লাস 1। তাহলে এইখানে m এর ভ্যালুগুলো আমরা যদি বক্সের মতন করেই দেখাই, এখানে s অরবিটালে আমরা জানি একটা হয় ঘর, p অরবিটাল জানি 3টে হয়, প্লাস 1, 0, মাইনাস 1, d অরবিটাল জানি 5টা হয়, 1, 2, 3, 4, 5, f অরবিটাল জানি 7টা হয়, 1, 2, 3, 4, 5, 6, 7।
তাহলে টোটাল অরবাইটাল বলেছে, ইলেকট্রন বলেনি। কোয়েশ্চেনটা ভালো করে দেখবে, অরবাইটাল, আমি এই জন্য মার্ক করে করে বলছি কোয়েশ্চেনে। তাহলে অরবাইটালগুলোকে যদি সাম আপ করি, তাহলে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7, তাহলে এটা 12 15 16, তাহলে 16টা অরবাইটাল আছে n = 4 এ। তাহলে 16টা অরবাইটাল, তাহলে অ্যান্সার কিন্তু হবে 16 অরবাইটাল বলেছে। যদি ইলেকট্রন বলতো একটা অরবাইটালে দুটো করে ইলেকট্রন থাকে, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যেত 32। তাই কোয়েশ্চেনটা পড়ার সময় ভালো করে পড়ে নেব, অ্যাটমিক অরবাইটাল বলেছে না ইলেকট্রন কাউন্ট বলেছে, কি বলেছে। তাহলে অরবিট বলে দিলেও আমরা কিন্তু এইভাবে অরবিট থেকে এন থেকে প্রথমে এলে যাব, এল থেকে পসিবল ভ্যালু অফ এম কি হতে পারে সেটা নিয়ে আমরা ড্র করে নেব, তারপর কিন্তু আমরা কাউন্টটা ইজিলি পেয়ে যাব। তো এটা কপি করে নাও, তারপর আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। সো কোয়েশ্চেন নাম্বার 39টা কি বলেছে আমরা দেখি, ইউআইপিএমটি 2010। তাহলে এইখানে মাস দেওয়া আছে, তাহলে ভালো করে আগে ডেটাগুলো লিখি। মাস দেওয়া আছে, স্পিড দেওয়া আছে, তাহলে ভি দেওয়া আছে 100 মিটার সেকেন্ড ইনভার্স। কি বার করতে বলেছে? দ্য অ্যাসোসিয়েটেড ওয়েভলেন্থ অফ দ্য বল, তাহলে বলের ওয়েভলেন্থ বার করতে বলেছে। তাহলে বলের ওয়েভলেন্থ, যদি আমাদের ফোটনের ওয়েভলেন্থ বার করতে বলতো তাহলে আমরা প্ল্যাঙ্ক ইকুয়েশনের হেল্প নিতাম, কিন্তু আমাদের এখানে যেটা বার করতে বলছে সেটা বল। যখনই তোমাকে বল, ইলেকট্রন, ঠিক আছে, এইগুলোর যে ম্যাটার বডির ওয়েভলেন্থ বার করতে বলবে, তখন আমরা ডি ব্রগলি ইকুয়েশনের হেল্প নেব। আমরা জানি ডি ব্রগলি ইকুয়েশন h/mv, তাহলে h কিন্তু অলরেডি আমার কাছে দেওয়া আছে ওপরে 6.6 × 10⁻³ বাই মাস কত বলেছে 0.66। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে ভেলোসিটি কত বলেছে? ভেলোসিটি বলেছে 100 মিটার সেকেন্ড ইনভার্স। আমি এখানে এগুলো লিখে রাখলাম জুল সেকেন্ড, আর এখানে মাস হচ্ছে কেজি। আচ্ছা, এইবার আমরা আগে এখান থেকে খুব ভালো করে দেখো, এইখানে লিখতে পারি 6.6 × 10, তাহলে এটাকে আমি ভেঙে এইভাবে লিখলাম 6.6, আর নিচে লিখলাম 6.6। 100কে আমি একটা 0.6 এর সাথে মাল্টিপ্লাই করলাম আর একটা 10 রেখে দিলাম, তাহলে × 10⁻34। আর ইউনিটগুলো আলাদা করে এখানটা একটু দেখাই, তোমাদের সুবিধা হবে। জুল সেকেন্ড বাই কেজি মিটার সেকেন্ড ইনভার্স। আচ্ছা, ওটা আমরা করছি। আগে এইখানে আমরা 6.6 কেটে দিই, তাহলে 1 আসছে, 1 × 10⁻35, 1 × 10⁻35। এইখানে খুব ভালো করে দেখো জুল মানে কি? জুল মানে যদি খুব ভালো করে আমরা দেখি, জুল বলতে গেলে কিন্তু আমাদের কেজি মিটার স্কোয়ার, জুল মানে যদি বলি আমরা কেজি মিটার স্কোয়ার সেকেন্ড -2। তো এখানে যদি আমরা বসাই তাহলে কি পাবো? তাহলে পাবো এরকমই, ইকুয়াল টু, আমরা এখান থেকে এটা সলভ করছি, ধরো ওপরে আমরা বসালাম কেজি মিটার স্কোয়ার সেকেন্ড -2 আর সেকেন্ড বাই কেজি মিটার সেকেন্ড মাইনাস। তাহলে এখানে কাটছে সব, এটা কাটছে, স্কোয়ার কাটছে, মিটার কাটছে, সেকেন্ড ইনভার্স কাটছে, পড়ে থাকছে কি শুধু মিটার। তাহলে এই পুরোটা মানেই কিন্তু মিটার, তাহলে এইখানে কিন্তু আমরা মিটার লিখে দিতে পারি। তাহলে এখানে খেয়াল রাখবে অপশান নাম্বার 3টাই হলো কারেক্ট। তো আমি এটা ভেঙে করালাম, কিন্তু এসআই ইউনিটে যখন জুল আমি অলরেডি ইউজ করেছি, আমাদের এমসিকিউর সময় আর ভেঙে দেখানোর দরকার নেই, সব এসআই ইউনিট করা আছে, এখানে জুল করা আছে, এখানে মিটার করা আছে, সবটাই করা আছে। তাহলে এইখানে জাস্ট আমরা অ্যান্সারটাকে মিটারে লিখে দিলেই পারবো। তাহলে 1 × 10⁻35 মিটার, এখানে ইউনিট আমি ক্যালকুলেশন করে দেখেছি যে বারবার করে এখানে করার দরকার নেই, কিন্তু যখনই আমার এসআই ইউনিট আছে আর লেন্থের এসআই ইউনিট মিটার হবে, তাই ইজিলি আমরা এটা করে ফেলতে পারবো। তাহলে এটাকে কপি করো, তারপর আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি। কি বলছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ নট পারমিসেবল সেট অফ কোয়ান্টাম নাম্বার,
মানে কোনটা অ্যালাউড না। দেখো আমরা যে কন্ডিশনগুলো জানি যে ফর আ ডেফিনিট ভ্যালু অফ এন এল মিনিমাম হতে পারে 0, এল ম্যাক্সিমাম হতে পারে n-1, বাট এল কখনো n এর সমান হবে না। কিন্তু এইখানে দেখতে পাচ্ছি অপশন নাম্বার 3-তে n = 3, l = 3, এটা কখনোই হবে না, এল কখনো n এর সমান হবে না। ম্যাক্সিমাম এল যেটা হতে পারে n-1, তাহলে এইটা কখনোই অ্যালাউড না, আমার এখানে নট পারমিসেবল বলেছে, তাহলে এইটাকে কখনোই আমি পারমিশন দিতে পারি না এটাকে হতে। তাহলে এইটা হলো আমার কারেক্ট অ্যান্সার অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। কোয়েশ্চেনটাকে কপি করো, অ্যান্সারটা দেখো, তারপর আমরা পরের স্লাইডে যাচ্ছি, পরের কোয়েশ্চেনে যাচ্ছি। দিয়েছে দেখো ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন আ সাবশেল অফ অ্যান অ্যাটম ইজ ডিটারমাইন্ড বাই। আচ্ছা, ইলেকট্রন ম্যাক্সিমাম কত হবে সেইটা ডিপেন্ড করছে কতগুলো আমার ঘর থাকবে। একটা ঘরে দুজন করে বসতে পারে, তাই তোমার কাছে 3টে ঘর থাকলে 6টা ইলেকট্রন হবে। তাহলে আমরা এটা জানি, দেখো ফর এনি এল পসিবল এম ভ্যালু, এম দিয়ে আমরা ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটাল বার করতে পারি। পসিবল এম ভ্যালুজ যেটা হতে পারে, পসিবল এম ভ্যালুজ যেটা হতে পারে তার সংখ্যা 2l+1। তাহলে আমার ম্যাক্সিমাম ইলেকট্রন সেখানে কতগুলো থাকবে? একটা অরবিটালে 2টো করে ইলেকট্রন, তাহলে এতগুলো অরবিটালে কত করে ইলেকট্রন থাকবে? 2 × 2l+1, তাহলে তার অ্যান্সার হবে 4l+2। তাহলে আমরা দেখতেই পাচ্ছি অপশান নাম্বার 1টা হলো কারেক্ট, যেখানে আছে 4l+2। এটাকে কপি করে নাও, তারপর আমরা পরের স্লাইডে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 42 দেখো কি বলছে, ইফ দ্য আনসার্টেনটি ইন পজিশন অ্যান্ড মোমেন্টাম। তাহলে আনসার্টেনটি মানে আমরা হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালের কথা ভাববো, আর ইকুয়াল দেন আনসার্টেনটি ইন ভেলোসিটি। তাহলে সবার প্রথমে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল কি বলছে দেখি, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4π। কিন্তু আমরা বলেছিলাম যদি নিউমেরিক্যালের কেসে হয় বা এরকম কোনো ডেরিভেশনের কেসে হয় আমরা ইকুয়াল ধরতে পারি, তাহলে ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু না ধরে ইকুয়াল টু h/4π করি। গিভেনে দেওয়া আছে ডেল্টা এক্স ইকুয়াল টু ডেল্টা পি, আনসার্টেনটি ইন পজিশন অ্যান্ড আনসার্টেনটি ইন মোমেন্টাম। তাহলে ডেল্টা এক্সের জায়গায় আমরা ডেল্টা পি লিখলে ডেল্টা পি ইন্টু ডেল্টা পি স্কোয়ার ইকুয়াল টু h/4π। ডেল্টা পি আমরা মোমেন্টাম, ডেল্টা পিকে আমরা এইভাবে লিখতে পারি এম ইন্টু ডেল্টা ভি, কারণ আমরা জানি মাস চেঞ্জ হচ্ছে না, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। তাহলে ডেল্টা পির জায়গায় আমরা এখন এম ইন্টু ডেল্টা ভি হোল স্কোয়ার যদি করি তাহলে এখানে h/4π হবে। এইবার আমরা ডেল্টা ভি হোল স্কোয়ার করলে এমকে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে h/4π m² হবে। আমরা এবার লাস্টে যদি আমরা স্কোয়ার রুট নিয়ে নিই তাহলে আমরা ডেল্টা ভি লিখব, তাহলে 1/2m √h/π, এইটা আমাদের অ্যান্সার। তাহলে দেখো খুব ইজিলি আমরা এই টাইপের কোশ্চেনও করতে পারি। অপশানের দিকে তাকালেই দেখতে পাবো আমাদের অপশান নাম্বার 1টা হলো কারেক্ট। তাহলে 1/2m ডেল্টা এইচ বাই √h/π, তাহলে এটা হচ্ছে 1/2m √h/π, এটা হলো কারেক্ট অ্যান্সার। এটাকে কপি করে নাও, তারপর আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। এই যে কোয়েশ্চেন নাম্বার 43, কোয়েশ্চেন নাম্বার 43-তে কি বলেছে আমরা একটু পড়ে নিই। এনার্জি অফ ফোটন, ফোটনের এনার্জি বলে দিয়েছে, তার ওয়েভলেন্থ কত হবে। তো এইটা এআইপিএমটি 2000 সালে এসেছিল। তো যখনই ফোটন নিয়ে কথা হয় আমরা জানি প্ল্যাঙ্ক ইকুয়েশনের কথা, = hc/λ। তাহলে ওয়েভলেন্থ বার করতে বলেছে, আমরা তাহলে এইভাবে লিখতে পারি hc/e। ইকুয়েশনটাকে একটু মডিফাই করে নিলাম, একটু সাজিয়ে নিলাম, ইকুয়াল টু এইচ এর ভ্যালু দেখো অলরেডি বলা আছে, আমি 6.6 লিখলাম ইন্টু 10⁻³ মাল্টিপ্লাই উইথ
সি, সি এর ভ্যালু আমরা জানি 3 × 10⁸। এইবার একটু ভালো করে দেখতে হবে, দেখো এইটাও জুলে আছে এইচটা মানে এসআই ইউনিট, আর এইটা মিটারে আছে এসআই ইউনিট। তো ঠিকই আছে, দুটো এসআই ইউনিটে আছে, ইউনিট কনভার্সনের দরকার নেই। নিচে দেখতে পাচ্ছি 3.03, এইটাকে আমি রাফলি 3 ধরছি আমার সুবিধার জন্য, রাফলি আমরা 3 ধরছি ক্যালকুলেশনের সুবিধার জন্য, ইন্টু 10⁻−19। তো আমরা যদি এখানে ক্যালকুলেশনটা করি, খুব ভালো করে দেখো, ক্যালকুলেশনটা যদি করি এখানে 3 কেটে যাবে, আমি এখানে লিখছি, পড়ে থাকবে কি 6.6 ইন্টু -19 ওপরে গেলে +19 +19 ওপরে গেলে, আর এখানে হচ্ছে 8, তার মানে আমরা এটাকে লিখতে পারি 10⁻−34 ইন্টু 10⁻27। তো এরপর এই জিনিসটাই দাঁড়াবে 6.6 ইন্টু 10⁻−7। তো আমরা যদি আরেকটু ভালো করে আমরা দেখি, তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারবো, ওপরে দেখো সবটাই ন্যানোমিটারে দিয়েছে। তো আমরা এইটাকে যদি ন্যানোমিটারে সাজাই, তাহলে আরও 2 ঘর যদি আমরা এইভাবে লিখি, তাহলে 10⁻−9 মিটার করতে পারবো, সবটাই আমাদের মিটারে আছে। তো এইটাই মানে 660 ন্যানোমিটার, কারণ 10⁻−9 মিটার মানে ন্যানোমিটার। তো এইটার ক্লোজেস্ট অ্যান্সার কোনটা আছে, কোন অপশানটা আছে, 1 2 3 4-এ তাকালেই বুঝতে পারবো অপশান নাম্বার 3টাই কিন্তু ক্লোজেস্ট। তাহলে এইভাবে দেখো, এরকমভাবে আমরা প্ল্যাঙ্ক ইকুয়েশনের ওপর বেস করে এই নিউমেরিক্যালটা করলাম। সিমিলার টাইপের নিউমেরিক্যাল কিন্তু আমরা পার্ট 1-এর ভিডিওতেও দেখেছি। তো বারবার বলছি, যারা পার্ট 1-এর ভিডিও এখনও দেখোনি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই পার্ট 1টা কমপ্লিট করো, তারপর পার্ট 2টা ধরো। চলো পরের কোয়েশ্চেনটা দেখি, কোয়েশ্চেন নাম্বার 44। কোয়েশ্চেন নাম্বার 44 কি বলছে, ততক্ষণ এটা কপি করো, পজ করে এটা কপি করে নাও, আমরা কোয়েশ্চেন নাম্বার 44টা স্টাডি করব। কোয়েশ্চেন নাম্বার 44 বলছে, খুব ভালো করে দেখি, আগে জিনিসটা ভালো করে পড়তে হবে। ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটালস ইন অ্যান অ্যাটম, ম্যাক্সিমাম নাম্বার অফ অরবিটালস ইন অ্যান অ্যাটম ক্যান হ্যাভ দ্য কোয়ান্টাম নাম্বার n = 3, l = 2, m = +2। তাহলে আমাকে কোয়ান্টাম নাম্বার বলে দিয়েছে, ম্যাক্সিমাম কতগুলো অরবিটাল এই কোয়ান্টাম নাম্বার নিয়ে থাকতে পারবে, তার মানে ম্যাক্সিমাম কতগুলো অরবিটাল এই কোয়ান্টাম নাম্বার নিয়ে থাকতে পারবে। তো সবার প্রথমে আমরা আগে n = 3 আর l = 2 এই অরবিটালের নামটা কি আগে দেখি। আমরা জানি অরবিটালগুলোকে আমরা l দিয়ে অ্যাসাইন করি। তো l0 মানে s, 1 মানে p, 2 মানে d, 3 মানে f। তার মানে আমরা বুঝে গেছি স্যার এইটা 3d অরবিটাল, আর d এর আমরা জানি 5টা ঘর থাকে। তাহলে আমরা 1 2 3 4 5 করলাম। তো 5টা ঘর m এর যে ভ্যালু হয়, m এর ভ্যালু হয় +l থেকে -l, +l থেকে -l। তাহলে দেখো l 2 আছে, তাহলে m এর পসিবল ভ্যালু হবে +2 থেকে -2, তাহলে 2 1 0 -1 -2। এই যে 5টা ভ্যালু, এই 5টা ভ্যালুকে আমি এখানে লিখতে পারি 2 1 0 -1 -2। এখন এই 5টার মধ্যে আমাকে কোন m এর ভ্যালুটা বলেছে, m = +2। তো 5টা ঘরের মধ্যে এরকম কটা ঘর আছে যার m এর ভ্যালু +2, তাহলে এরকম তো একটা ঘরই সম্ভব। যদি এই mটা না বলে দিত, এই m = +2 না বলে শুধু এতটা থাকতো, তাহলে আমার অ্যান্সারটা কিন্তু হতো 5, 5টা অরবিটাল। n = 3, l = 2 মানে d, 3d। তো 3d মানে 5টা অরবিটাল। কিন্তু এইখানে আমাকে বলেছে 3dর সাথে 3dতে কতগুলো 3d m = +2-তে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছি 3dতে 5টা ঘর হতে পারে, তার মধ্যে একটা ঘরই এরকম হতে পারে যেটা m = 2। তাহলে আমার অ্যান্সার কিন্তু অপশান দেখেই বুঝতে পারছি 1 2 3 4 এর মধ্যে অপশান নাম্বার 1টা হবে 1। তার মানে একটা অরবিটালই, d অরবিটাল একটা অরবিটাল এরকম হবে যার m ভ্যালু +2। তো এইটা কপি করে নাও, কপি করে নাও পজ করে, তারপরে আমরা পরের কোয়েশ্চেনে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 45।
এই কোয়েশ্চেনটা কি বলছে দেখো, এই কোয়েশ্চেনটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন, কনসেপচুয়াল কোয়েশ্চেন। এনার্জি অফ দ্য ফার্স্ট এক্সাইটেড স্টেট ইন হাইড্রোজেন অ্যাটম। হাইড্রোজেন অ্যাটমের প্রথম যে এক্সাইটেড স্টেট, ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n ইকুয়াল টু 2। আমরা গ্রাউন্ড স্টেট বললে n ইকুয়াল টু 1 ভাবি। গ্রাউন্ড স্টেট মানে একদম লোয়েস্ট এনার্জি স্টেট, n ইকুয়াল টু 1। তো ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n ইকুয়াল টু 2। তাহলে এই যে n ইকুয়াল টু 2 তার ভ্যালু বলে দিয়েছে। এইবার বলা আছে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ইন দ্য সেম অরবিট। তাহলে এনার্জি বলা মানে টোটাল এনার্জি ইজ গিভেন। তো সবার প্রথমে আমাকে জানতে হবে টোটাল এনার্জি আর কাইনেটিক এনার্জির মধ্যে রিলেশন, তাহলেই আমরা এটা করতে পারবো। তাহলে আগে আমরা টোটাল এনার্জিটাকে লিখছি, টোটাল এনার্জি। তো টোটাল এনার্জি ইকুয়াল টু মাইনাস জেড স্কোয়ার বাই 2r। সো দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ টোটাল এনার্জি। আর কাইনেটিক এনার্জি ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 2r। তার মানে সেম হবে এক্সপ্রেশন, শুধু মাইনাসটা প্লাস হয়ে যাবে। তো এইখানে কি বলেছে একটু ভালো করে পড়ো। কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি কোনো কিছুই করতে হবে না, দেখেই কোয়েশ্চেনটা হয়ে যাবে। আমার n ইকুয়াল টু 2 এর ভ্যালুটা বলে দিয়েছে -3.4। এই যে মাইনাসে আসে টোটাল এনার্জি মানে এনার্জি অফ দ্য এক্সাইটেড স্টেট, বলো যে কোনো স্টেটের একটা এনার্জি। তো -3.4 বলেছে ওই স্টেটেই, ওই অরবিটেই, ওই সেম অরবিটে তার কাইনেটিক এনার্জি কি হবে। কাইনেটিক এনার্জি কি হবে, এইটা যদি -3.4 ইভি হয়, এইটা প্লাস হয়ে যাবে, +3.4 ইভি। তাহলে এটাই হবে। তাহলে জাস্ট মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি অপশান 1, 2, 3 এর মধ্যে অপশান নাম্বার 1টা হলো কারেক্ট। এখন আমি একটা কথা নোটে লিখে রাখছি কেন এখানে 3.4 হলো। দেখো এখানে যদি আর এর ভ্যালুটা বসিয়ে দিই, এখানে আর এর ভ্যালুটা যেটা আমরা জানি বসিয়ে দিলে যেটা পাওয়া যায় ইলেকট্রোভোল্টে -13.6 জেড স্কোয়ার বাই n স্কোয়ার। এখন হাইড্রোজেন অ্যাটম বলেছে তাই জেড ইকুয়াল টু 1। তাহলে এটা হচ্ছে 1 স্কোয়ার মানে 1। আর এটা কত বলেছে, ফার্স্ট এক্সাইটেড স্টেট। তাহলে ফার্স্ট এক্সাইটেড স্টেট মানে n ইকুয়াল টু 2, তার মানে 2 স্কোয়ার। তাহলে এইটাই হচ্ছে -13.6 বাই 4 ইকুয়াল টু -3.4 ইভি। তো এইখানে তোমার ভ্যালুটা যেটা দিয়েছে -3.4, ওটা এইভাবে আসছে। তো এই ছিল আমাদের কোয়েশ্চেন নাম্বার 45 এর ডিসকাশন। তো এই কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট, ভেরি কনসেপচুয়াল, দেখেই এরকম টাইপের কোয়েশ্চেনগুলো হয়ে যাবে। তো এইটা AIPMT 2002 সালে এসেছিল। তো পজ করে কপি করে নাও, তারপরে আমরা নেক্সট কোয়েশ্চেন নিয়ে কথা বলছি। কোয়েশ্চেন নাম্বার 46 AIPMT 2003 কি বলেছে, দ্য ভ্যালু অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট দেওয়া আছে, দ্য ভেলোসিটি অফ লাইট বলা আছে, হুইচ ভ্যালু অফ ওয়েভলেন্থ ইজ ক্লোজেস্ট অ্যামং দ্য ফলোয়িং ইন ন্যানোমিটার, যার ফ্রিকোয়েন্সি বলা আছে 8 × 15 সেকেন্ড ইনভার্স। তার মানে এখানে ফ্রিকোয়েন্সিটা বলা আছে, গিভেনে আমরা লিখতে পারি সবসময় এরকম গিভেন তৈরি করব, কি দেওয়া আছে 10⁻15 সেকেন্ড ইনভার্স। আর এখানে কি বলেছে, এখানে ওয়েভলেন্থ বার করতে হবে। তাহলে ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সির মধ্যে রিলেশন আমরা কি জানি, নিউ ইকুয়াল টু c বাই ল্যামডা। ল্যামডা বার করতে দিয়েছে c বাই নিউ। এবার জাস্ট ভ্যালুগুলো বসাবো। c এর ভ্যালু দেওয়া আছে 3 × 10⁸ মিটার সেকেন্ড ইনভার্স। আর নিউ কত বলা আছে, দেখো 8 × 10⁻15 সেকেন্ড ইনভার্স। তো এটাকে যদি ইকুয়েট করি আসবে 0.375 × 10⁻⁻7, এটা কাটবে মিটার আসবে। তো এইটাকে যদি ভালোভাবে লিখি তাহলেই তুমি যেটা পাবে সেটা হলো, ধরো আমরা ন্যানোমিটারে করতে হবে বলেছে, তো ন্যানোমিটার। তো আমাদের দুটো পয়েন্ট এই দিকে চলে আসবে রাইট হ্যান্ড সাইড। তো 37.5 × 10⁻⁹ মিটার। 10⁻⁹ মিটার মানেই ন্যানোমিটার। তাহলে এইটাকে আমরা লিখতে পারি 37.5 ন্যানোমিটার। তো ওপরের অপশানগুলোর মধ্যে ক্লোজেস্ট অ্যান্সার নিশ্চয়ই আমরা এখানে লিখতে পারি অলমোস্ট ক্লোজেস্ট। আমরা এখানে অলমোস্ট সাইনটা দিই, এটা বেশি ভালো হবে। অলমোস্ট সাইনটা দিলাম। তো এইখানে অলমোস্ট আমরা এটাকে কাছাকাছি
40 ন্যানোমিটার লিখতে পারি। আর 40 ন্যানোমিটারকে আমরা 4 × 10⁻1 ন্যানোমিটার। তো আমরা 1 2 3 4 এর মধ্যে ওপরে যে অপশান দেওয়া আছে তার মধ্যে তাকালেই বুঝতে পারবো অপশান নাম্বার 3টা হলো কারেক্ট। তো এইভাবে যদি আমরা 1 বাই 1 কোয়েশ্চেনগুলো সলভ করতে থাকি, অটোমেটিক আমাদের কিন্তু এই টাইপের কোয়েশ্চেনগুলো কিভাবে করতে হয়, তার অ্যান্সার কি আসে, কত তাড়াতাড়ি আসে, কত ঠিকভাবে আসে, আমরা নিশ্চয়ই করতে পারবো। তো এতক্ষণ কথা বললাম কোয়েশ্চেন নাম্বার 46 নিয়ে, কপি করে নাও। তারপর আমরা যাচ্ছি 47। আমরা এখন দেখব 47ই কি ওয়েট করছে আমাদের জন্য। তো যত কোয়েশ্চেন করব এরকমভাবেই আমাদের কনফিডেন্স বাড়তে থাকবে। তো এই বিশ্বাসটা কোথাও নিজের মধ্যে রাখতেই হবে যে আমিও পারবো, তুমিও পারবে, সবাই তো পারছে। যখন সবাই পারছে, ওয়াই নট ইউ? তুমি কেন পারবে না? তো কোয়েশ্চেন নাম্বার 47 নিয়ে কথা হবে। চলো দেখি কোয়েশ্চেন নাম্বার 47। কোয়েশ্চেন নাম্বার 47, কোয়েশ্চেনটাকে খুব ভালো করে পড়ো। কি বলেছে? দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য রেডিয়েশন এমিটেড when the electron falls from n = 4 to n = 1 in a hydrogen atom will be। কি বলেছে গিভেন যে একটা ইলেকট্রনের ট্রানজিশন হচ্ছে, n = 4, এটা n2টা বলেছে n = 4 আর n1টা বলেছে 1। যখন ইলেকট্রন ওপর থেকে নিচে নামছে, কার জন্য? হাইড্রোজেন অ্যাটম, তার মানে z = 1। সঙ্গে সঙ্গে মাথায় মাথায় লিখে রাখছি, তখন তার ফ্রিকোয়েন্সি অফ রেডিয়েশন কেমন হবে। তো আমরা মোটামুটি জানি, দেখো মোটামুটি এইটা আমাদের জানা জিনিস যে ই, আমরা যদি ডেল্টা ই করি, যে এনার্জি গ্যাপটা, এই যে গ্যাপটা, এই গ্যাপটাকে তো আমরা লিখতে পারি ডেল্টা ই। কারণ এইটা যদি আমার E1 হয়, এটা যদি E2 হয়, তার মানে আমরা ডেল্টা ই সমান এইচ, আমাদের কি বার করতে হবে? ফ্রিকোয়েন্সি। তাহলে এইচ নিউ বলতে পারি। কারণ আমরা দেখেছিলাম বোর থিওরি থেকেই, বাইরে থেকে যে লাইট দেওয়া হয় সেই লাইটটা হচ্ছে এইচ নিউ। তো প্রথমে ইলেকট্রনটা ওপরে যায়, তারপর নিচে নামে। তো যতটা এনার্জি নিয়ে ওপরে যায় ততটা এনার্জি নিয়ে নিচে নামে। তো আমরা এই যে ইলেকট্রনটা এনার্জি নিয়ে ওপরে যাচ্ছে, যতটা এনার্জি নিয়ে যাচ্ছে, কতটা এনার্জি নিয়ে যাচ্ছে? যতটা ওকে অ্যাবজর্ব করানো হয়েছে। তাহলে যতটা এনার্জি ওকে অ্যাবজর্ব করানো হয়েছে, তার মানে আমরা বোর থিওরির পস্টুলেটসেই দেখেছি ডেল্টা ই = এইচ নিউ। তো এইখানে ডেল্টা ইর ভ্যালুটা আমরা বার করতে হবে। এখন দেখো, আগে আমরা বার করছি, বার করছি E1। তো আমরা জানি ইন টার্মস অফ জুল, আমরা জানি 2.18 × 10⁻−18 z²/n²। আচ্ছা, আমি এই পার্টটা একটু মুছছি, রাইট হ্যান্ড সাইডেরটা, এটা বোঝা নিশ্চয়ই হয়ে গেছে। তো আমরা এইখানে ওয়ার্কআউটটা করতে পারবো তাহলে। আচ্ছা, এইখানে খুব ভালো করে দেখো, E1 মানে n = 1, আর z তো আমরা বলেই দিয়েছি হাইড্রোজেনের ক্ষেত্রে z = 1। তাহলে এই ভ্যালুটাই দাঁড়াবে -2.18 × 10⁻−18 × 10⁻−18, দুটোই 1, z = 1, n = 1। তাহলে এত জুল, এখানে আমরা এত জুল লিখতে পারি, এত জুল। এবার E2 -2.18 × 10⁻−18, z কত? z তো 1, তো 1/n2টা দেখো, হায়ারটা বলা আছে 4, তাহলে 4²। তাহলে এইটা যদি আমরা করি, যেটা পাবো -2.18 × 10⁻−18 16। তো এইবার যদি আমরা ডিফারেন্সটা করি, তাহলে এইখানে যদি আমরা ডিফারেন্সটা করি, E2 - E1 = এইচ নিউ। তো ডিফারেন্সটা করলে আমরা এইখান থেকে লিখতে পারবো, আমরা যদি এই যে 2.18কে যদি আমরা কমনও নিই, তাহলে আমরা দেখো এইখানটা আমি লিখছি -2.18 × 10⁻18, এটা ছিল /16, আর এইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, কারণ E1 এর আগে একটা মাইনাস আছে, আবার এইখানে মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হবে। তো আমরা এখানে প্লাস লিখলাম 2.18
ইন্টু 10⁻⁻18 বাই 1 ইকুয়াল টু এইচ নিউ। তো ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি এর, জাস্ট এখন আমি কমন নেব। তাহলে আমি এই পার্টটাও মুছছি, খুব ভালো করে দেখো, নিশ্চয়ই লেখা হয়ে গেছে, কপি করে নাও। E1 E2 কীভাবে বার করলাম, কপি হয়ে গেলে আমরা এই পার্টটা মুছছি। ফাইনাল জায়গাটা বাকি আমাদের, ফাইনাল সলিউশনটা করব এখন। ফাইনাল সলিউশনটা কীভাবে করব, আমরা 2.18কে কমন নেব ইন্টু 10⁻⁻18 কমন নিলাম। কমন নিলে পড়ে কে থাকবে 1 - 1/16, 1 - 1/16 ইকুয়াল টু এইচ নিউ, ইকুয়াল টু এইচ নিউ। তাহলে এইটাকে যদি আমরা লিখি 2.18 ইন্টু 10⁻⁻18 ইকুয়াল টু 15/16 ইকুয়াল টু এইচ নিউ। তাহলে নিউ ইকুয়াল টু কত, এতটা তো আমরা করলাম, তাহলে অর দিয়ে করি। অর নিউ ইকুয়াল টু, খুব ভালো করে দেখো, এটা খুব ভালো অঙ্ক। তাহলে 2.18 ইন্টু 10⁻⁻18 ইন্টু 15 বাই কত আছে, এইচ এর ভ্যালু দিয়ে দিয়েছে, আমরা এখানে 6.6ই ধরলাম, ইন্টু 10⁻⁻34 ইন্টু 16। তো এইখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করলে দেখো যে 2.18, এই 2.18 বাই যদি 16 করি, মোটামুটি আমরা এইখানে করতে পারি। দেখো 16 10 160, আরও যদি আমরা 16 ইন্টু 3 করি তাহলে 48। তাহলে এইখানে কিন্তু 13-এর মতন একটা জায়গা দেখতে পাচ্ছি, অলমোস্ট 13-এর কাছাকাছি কিছু আসবে। তো এইখান থেকে আমরা 16 দিয়ে আমরা অটোমেটিক আমরা 13-এর কাছাকাছি করলাম। 2.18, তারপর আমরা কি করব, 15/6.6। তো এখানে 15/6.6 অটোমেটিক মোটামুটি কাছাকাছি আসছে হচ্ছে 2.2 এর মতন। এইবার 13 ইন্টু 2.2 যদি আমরা করি, 13 ইন্টু 2.2, তাহলে এইটা 28.6 ইন্টু, তারপর দেখো আমরা যদি এটা 10⁻⁻34কে ওপরে নিয়ে যাই, তাহলে 10⁻16 সেকেন্ড ইনভার্স। এখন দেখো একটু অ্যাপ্রক্সিমেশন আসবে, বুঝতেই পারছি, কারণ আমি এখানে 16 দিয়ে 2.18 কেটেছি, 13 এক্স্যাক্ট করে নিই, কারণ আমার কাছে ক্যালকুলেটর নাও থাকতে পারে, তো আমরা এক্স্যাক্ট করে নিই। তো এইখানে কম্পিটিটিভে তো তুমি ক্যালকুলেটর পাবে না, তো ক্যালকুলেটর ছাড়া কাছাকাছি ভ্যালুটা কি হতে পারে সেইটা আমাদের টার্গেট। তো এইখানে 28.6, এবার এইখানে দেখতে পাচ্ছি 10⁻15 টার্মই দিয়েছে সব, তো 16 লিখে লাভ নেই, আমরা একটা কাজ করি, তাহলে আমরা যদি 15 টার্মে করি তাহলে আমাদের এইভাবে লিখতে হবে 2.86 ইন্টু 10⁻15, 2.86 ইন্টু 10⁻15 সেকেন্ড ইনভার্স। তো 2.86 এর কাছাকাছি কোন ভ্যালুটা আসতে পারে, দেখো কেউ বলতে পারে 2 স্যার আসতে পারে, কেউ বলতে পারে এটা অলমোস্ট 3। তো 2.86 ইজ ক্লোজেস্ট টু 3, 3-এর সবচেয়ে কাছে, তাহলে অ্যান্সারটা হবে 3.08 ইন্টু 10⁻15। তো এই যে কোয়েশ্চেনটা এসেছিল 2004-এ, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমাদের ডিফারেন্স করে বার করতে হয়েছে। তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে এই কোয়েশ্চেনটাতে আমরা একটা অ্যাপ্রক্সিমেশন নিয়েছি যে 2.18/16। তো এটা কাছাকাছি আমরা কাটাকুটি করে, কারণ হচ্ছে 16 ইন্টু 8 208 হয়, তো ওটাকে আমরা অ্যাপ্রক্সিমেশন নিয়েছি, তাই এটা 2.86 এসছে। তো সেকেন্ড ইনভার্স মানেই হার্জ, ঠিক আছে, তো এটা খেয়াল রাখবে। তো এটা ইম্পর্টেন্ট, আমি লিখেও রাখছি, এটা ইম্পর্টেন্ট। তো এই টাইপের কোয়েশ্চেনগুলো আমরা এইভাবে করতে পারবো। তো এটাকে কপি করে নাও, কপি করা হয়ে গেলে আমরা নেক্সট কোয়েশ্চেনে শিফট করছি। নেক্সট কোয়েশ্চেন কি বলছে সেটা আমরা দেখব। দেখো কোয়েশ্চেন নাম্বার 48, খুব ভালো কোয়েশ্চেন। বলেছে অ্যামং দ্য ফলোয়িং ট্রানজিশন মেটাল
one set where all the metal ions have 3d2 electronic configuration. তো এদের মধ্যে কোথায় কোন সেটে সবাই d2 আছে? তাহলে কোন কোন অ্যাটম আছে সেইগুলোকে আগে দেখি। টাইটানিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ। তাহলে টাইটানিয়াম হচ্ছে 22 অ্যাটমিক নাম্বার। আমরা যে শুধু জানি এক্সেপশন আসে 24 আর 29। তাহলে এইখানে আর্গন হয়ে যাবে 18, তারপর 4s2 20 3d2। তাহলে এটা হচ্ছে টাইটানিয়াম 22, ভ্যানাডিয়াম 23, আর্গন 18, 4s2 20 3d3। ক্রোমিয়াম 24, এক্সেপশন আছে 24 আর 29-এ ক্রোমিয়ামে এক্সেপশন আছে। এক্সেপশন থাকলে 4s2 হবে না, 4s1 হবে, আর 3d5। আর বাকি কি আছে? ম্যাঙ্গানিজ 25। তাহলে খুব ভালো করে তাকাই আমরা, আর্গন 18, ম্যাঙ্গানিজ 4s2 20 3d5। এইবার আমাকে 3d2 বানাতে হবে, d2। তাহলে টাইটেনিয়ামের থেকে কটা ইলেকট্রন বেরালে d2 হবে? দুটো ইলেকট্রন, এইটা বেরিয়ে গেলে। তাহলে টাইটেনিয়াম +2 হচ্ছে d2। আচ্ছা, ভ্যানাডিয়ামের থেকে কটা ইলেকট্রন বার করতে হবে? এখান থেকে স্যার দুটো, এখান থেকে একটা। তো ভ্যানাডিয়ামের থেকে স্যার 3টে ইলেকট্রনকে বার করলে আমরা d2 পাবো। ক্রোমিয়াম থেকে কটা ইলেকট্রন বার করতে হবে? এখান থেকে একটা, আর এখান থেকে আমার 3টে। তাহলে ক্রোমিয়ামের থেকে আমরা যদি টোটাল 4টে ইলেকট্রন বার করে দিই, তাহলে আমরা d2 পাবো। আর ম্যাঙ্গানিজের থেকে এখান থেকে দুটো, এখান থেকে দুটো, এখান থেকে 3টে, তাহলে টোটাল 5টা। তাহলে ম্যাঙ্গানিজ যদি +5-এ থাকে তাহলে আমরা d2 পাবো। তাহলে এই যে সেট অফ অপশানগুলো, এই সেটটা ওপরে দেওয়ার অপশানে, ওপরে যে অপশানগুলো দেওয়া আছে ওই অপশানগুলোর মধ্যে কোন অপশানে আছে খুঁজে বার করলেই হবে। এখানে সবকটা কনফিগারেশন লিখতে হবে না, তাহলে তো অনেক টাইম যাবে। +4-এর কত, +3-এর কত, এরকমভাবে নেই, ওটা কারেক্ট অ্যাপ্রোচ না। কারেক্ট অ্যাপ্রোচ কি? মাদার যেগুলো লেখা আছে মাদারগুলোকে আগে লিখে নিই, তারপর হিন্ট দেওয়া আছে d2 কত সালে এসেছিল? 2004। তো d2 বানাতে গেলে এখানে কত করতে হবে? তাহলে এখানে +2 করতে হবে টাইটানিয়াম। d2 বানাতে গেলে ভ্যানাডিয়াম কত করতে হবে? +3। d2 বানাতে গেলে ক্রোমিয়াম কত করতে হবে? +4। d2 বানাতে গেলে ম্যাঙ্গানিজকে কত হতে হবে? +5। তাহলে এই অপশানটা দেখো, অপশান নাম্বার 4-এ আছে, টাইটানিয়াম +2, ভ্যানাডিয়াম +3, ক্রোমিয়াম +4, ম্যাঙ্গানিজ +5। তো এইটা কপি করে নিই, কোয়েশ্চেনটা ভালো করে বুঝে নিই, তারপর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। 49 কোয়েশ্চেনটা বলছে, খুব ভালো করে দেখি আমরা, এনার্জি অফ দ্য সেকেন্ড বোর অরবিট অফ হাইড্রোজেন অ্যাটম -328 কিলোজুল পার মোল। তাহলে হেন্স দ্য এনার্জি অফ দ্য ফোর্থ বোর অরবিট। তো আমরা নর্মালি বোর থিওরি থেকে জানি এনার্জিকে আমরা এইভাবে লিখতে পারি, মাইনাস, সবসময় মাইনাস সাইনটা দেবো, মাইনাস আমরা জুলে দেখতে পাচ্ছি, যদিও এখানে কিলোজুল দিয়েছে, তো জুলের এক্সপ্রেশনটাই যদি আমরা লিখি আপাতত 2.18 ইন্টু 10⁻⁻18 z²/n², এইটা আমরা জানি। তো এইখানে আমরা এটাকে যদি কনস্ট্যান্ট ভাবি, ভালো করে দেখো, খুব ভালো করে দেখো, এটাকে যদি আমি একটা কনস্ট্যান্ট ভাবি, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, E is proportional to, আমি মাইনাস শুদ্ধ কনস্ট্যান্ট ভাবলাম, z²/n², নিশ্চয়ই এটা লিখতে পারি। তাহলে এইখানে সেকেন্ড বোর অরবিটের এনার্জিটা বলা আছে, তাহলে বলেছে ফোর্থ বোর অরবিটের কি হবে? আচ্ছা, কার জন্য? হাইড্রোজেন, তার মানে z = 1। তাহলে এখানে z = যদি ফিক্সড হয়ে যায়, তাহলে আমরা আরও সিম্পলিফাই করে লিখতে পারবো E is inversely proportional to 1/n²। তো এইবার আমাদের জাস্ট একটাই কাজ হবে, কি করব আমরা? এখানে দেখো ভালো করে, E2/E4 বাই এখানে n2² আর এখানে ফোর্থ অরবিট বলেছে, তাহলে n4²। এবার ভ্যালুগুলো বসিয়ে দেবো,
আচ্ছা, এটাকে রিপ্রেজেন্টেশন আমরা এটাকে এইভাবে লিখবো, এটা এন, তাহলে এটা 4 স্কোয়ার মানে 16, আর এখানে n2 সেকেন্ড অরবিট, তাহলে 2 স্কোয়ার মানে 4, তাহলে 16/4 করলে আমরা 4 পাবো। তাহলে এখানে E4 কত হবে বলেছে, E4 কত হবে, ইকুয়াল টু E2/4, তাহলে E2টা কত আছে, E2টা তো দেওয়া আছে স্যার -328/4, এটা কিন্তু কিলো জুলে দেখতে পাচ্ছি, এটা কিলো জুল পার মোল। তাহলে এইটা আমাদের যদি করো 4 দিয়ে কাটবে 32 8 আর 4 দিয়ে 8 2, তাহলে -82 কিলো জুল পার মোল। তাহলে এইখান থেকে আমরা এইভাবে বলতে পারবো, দেখো অপশান নাম্বার 2টাই হলো কারেক্ট। তাহলে কি করলাম, অ্যাপ্রোচটা ভালো করে বুঝি, 2005 সালে এসেছিল, তাহলে এইখানে কিন্তু আমাকে জাস্ট এই কম্প্যারিজনটা করলেই কিন্তু আমার এটা ইজি হয়ে যাচ্ছে। তো পরীক্ষায় যখন কোয়েশ্চেনটাকে দেখবে, কোয়েশ্চেনটাকে ভাবার চেষ্টা করব কোন ইকুয়েশন দিয়ে হবে, কোন টপিক থেকে কোয়েশ্চেন এসছে, তাহলে কিন্তু কোয়েশ্চেনটা অনেক বেশি সোজা হয়ে যাবে। তো প্রথমেই অঙ্ক শুরু না করে প্রথম টার্গেট আমার হওয়া উচিত অঙ্কটা কিভাবে করব, কোন ইকুয়েশন লাগাবো, কোন ইকুয়েশন ইউজ করব, তারপর আমরা অঙ্কটা করব। আর অবশ্যই গিভেনগুলো যেগুলো আছে সেগুলোকে পড়তেই মার্ক করতে থাকবো। তো কোয়েশ্চেন নাম্বার 49 আমাদের কমপ্লিট। কোয়েশ্চেন নাম্বার 50-তে চলো যাই। কোয়েশ্চেন নাম্বার 50-তে কি বলছে দেখি। তার আগে এটাকে কপি করো, কপি করা হয়ে গেলে আমরা কোয়েশ্চেন নাম্বার 50টা নিয়ে কথা বলছি। দেখো কোয়েশ্চেন নাম্বার 50, আনসার্টেনটি ইনভলভড ইন দ্য মেজারমেন্ট অফ ভেলোসিটি অফ ইলেকট্রন উইদিন আ ডিস্টেন্স। তো এখানে হাইজেনবার্গ আনসার্টেনটি থেকে এসছে, হাইজেনবার্গ আনসার্টেনটি থেকে কোয়েশ্চেনটা এসছে। তো হাইজেনবার্গ আনসার্টেনটিতে ইকুয়েশনটা আমরা কি জানি, ডেল্টা এক্স ইন্টু ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়াল টু h/4 পাই। এখানে কি কি বলা আছে, ডেল্টা এক্স বলা আছে 0.1, এটা কিন্তু অ্যাংস্ট্রম, তার মানে আমি এখানে এইভাবেও লিখতে পারি, একবারে মিটারে লিখে দিলাম কারণ অপশানগুলোতে দেখতে পাচ্ছি মিটারে আছে, তো এখানে আমি একবারে মিটারে লিখে দিলাম। তারপর কি আছে, মাস অফ ইলেকট্রন জানি, কি বার করতে দিয়েছে, আনসার্টেনটি ইনভলভড ইন দ্য মেজারমেন্ট অফ ভেলোসিটি। তাহলে এই যে মোমেন্টামকে রাখলে হবে না, মোমেন্টামকে এম ইন্টু ডেল্টা ভিতে ভাঙতে হবে, ইকুয়াল টু করে দিতে হবে h/4 পাই। আমরা জানি যখন আমরা ম্যাথামেটিক্সে কাজ করব তখন এই এক্সপ্রেশনে গ্রেটার দ্যানটা আমরা ইউজ করব না, আমরা ইকুয়াল টু দিয়ে করব। তাহলে ডেল্টা ভি ইকুয়াল টু আমাকে এইটাই বার করতে দিয়েছে, h/4 পাই ডেল্টা এক্স ইন্টু এম। সমস্ত ভ্যালু আছে দেওয়া, শুধু আমরা পুট করব 1/1। তাহলে ডেল্টা ভি ইকুয়াল টু কত, তাহলে ওপরে এইচ আছে, এইচকে আমরা লিখতে পারি 6.6 ইন্টু 10⁻³ ঠিক আছে, নিচে 4 ইন্টু 3.14। আচ্ছা, এরপর লিখতে পারি আমরা ডিস্টেন্স আছে, আচ্ছা 0.1 ইন্টু 10⁻10, 0.1 মানে তো 10⁻⁻1, তাহলে এইটাকে এইভাবে লিখি 0.1 -1 ইন্টু -10, একবারে -11ও লিখে দিতে পারতাম, বোঝানোর জন্য আমি 0.1কে লিখলাম আপাতত 10⁻⁻1, যেহেতু ভেঙে ভেঙে করছি সবাই যেন বুঝতে পারে অঙ্কটা। তো মাস কত, 9.1 ইন্টু 10⁻31। তো এইখানে সব কিছুই দেখো এসআই ইউনিটে আছে কিনা একবার চেক করতে হবে। দেখো কেজিতে আছে, গ্রামে থাকলে কেজিতে কনভার্ট করে নিতে হতো, কেজিতে আছে আমি ডিরেক্ট বসাতে পেরেছি, এটা তো জুলেই আছে আর এটা মিটারে নিয়ে গেছি। তো সবকটা ইউনিট ঠিকঠাক আছে। এইবার জাস্ট আমরা কি করব, এখান থেকে আমরা আস্তে আস্তে 10 টু দি পাওয়ারগুলোকে সরিয়ে দিই। 10 টু দি পাওয়ারগুলো সরালে কি আসবে একটু ভালো করে দেখি, কাছাকাছি কোন ভ্যালু আসতে পারে। তো এইটা দিয়ে কাটলে অলমোস্ট আমরা 2 লিখতে পারি, কারণ 3.14 ইন্টু 2 এক্স্যাক্ট হয় 6.28। আপাতত 2 থাক, পরে দেখব। 2 দিয়ে আমরা 4 কেটে 2 করতে পারি,
তাহলে নিচে কি এসছে দেখো 9.1 ইন্টু 2, তাহলে 1/18, তাহলে 1/18 এর মতন আসছে। তাহলে কাছাকাছি যদি করি আমি 1/18, 18.2 অ্যাকচুয়ালি, তো ঠিক আছে আপাতত 18.2 লিখি। আর এইখানে কি আসছে 10⁻−34 বাই এখানে -11 আর -31, তাহলে আমাদের -42 ওপরের দিকে গেলে আমি লেফট হ্যান্ড সাইডটা মুছছি, এটার কাজ হয়ে গেছে। তাহলে এইখানে ডেল্টা ভি ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইডে করছি 1/18.2 ইন্টু 42টা ওপরে গেলে 10⁻8, দেখো পাওয়ারগুলো আয়দার আমার 5-এ হতে পারে, 6-এ হতে পারে, এরকমভাবে দিয়েছে। এইটাও একটা আছে যদিও, তো আমরা একবার দেখে নিই যে 6-এ হতে পারে কি না। তাহলে যদি আমরা এটাকে এইভাবে লিখি, কেন এরকমভাবে দেখলাম, কারণ এই ডিভাইডটা করতে আমাদের সুবিধা হবে। তাহলে আমরা যদি এখানে 10⁻8কে এইভাবে করি 10² ইন্টু 10⁻6, তাহলে দেখো 100/18 আসবে। তাহলে 100/18.2 যেটা আমরা দেখছি ইন্টু 10⁻6, কারণ আমরা ক্যালকুলেটর পাবো না, বারবার বলছি। তো ক্যালকুলেটর না পেলে উইদাউট ক্যালকুলেটরও আমরা কাছাকাছি কোন ভ্যালুটা যদি প্রেডিক্ট করতে পারি তাহলে সুবিধা হবে আমাদের জন্য। তো 100 এখানে 18.2 যদি আমরা করি, তাহলে দেখো এটাকে এখানে করছি 18 ইন্টু 5 আমরা জানি তোমার 90, তো মোটামুটি 100/18 যদি করি তো অলমোস্ট ইকুয়াল টু দেখতে পাবে 5.5 এর মতন কিছু একটা আসছে, কাছাকাছি আমাদের মোটামুটি আসছে 5.5। তো মোটামুটি এরকম একটা ভ্যালু আসা উচিত 5.55 ইন্টু 10⁻6। তো এইটাকে আমরা কিভাবে লিখব, বা এইটা কি কোথাও আছে? দেখো এখানে কিন্তু এটা ভেলোসিটি মিটার পার সেকেন্ড, তো এইটা অপশান নাম্বার 3-তে দেখো এইটার কাছাকাছি একটা ভ্যালু দিয়েছে 5.79। একটু তো তফাৎ হবেই, আমরা তো অ্যাপ্রক্সিমেশন এখানে কেটেছি, এখানে সবকটা যে কেটেছি সব অ্যাপ্রক্সিমেশন কেটেছি। তো আমার এই এমসিকিউগুলোর একটাই টার্গেট, ক্যালকুলেটর ছাড়াও যেন করা যায়। তো 5.79 আমরা এটাকে 5.55 এর কাছাকাছি ভাবতে পারি, আর পাওয়ারটা 10⁻6 ঠিকই আছে। তাহলে এইখানে অলমোস্ট ইকুয়াল টু দিয়ে অপশানের সাথে মেলানোর জন্য কোন অপশানটা কাছাকাছি হবে, তাহলে আমরা এইটাই করলাম। তো এইটাই সবচেয়ে কাছাকাছি অ্যান্সার আমি দেখতে পাচ্ছি। তো 1, 2, 3, 4 এর মধ্যে অপশান নাম্বার 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তো অ্যাপ্রোচটা দেখো, এই অ্যাপ্রোচটাই শিখতে হবে। এআইপিএমটি 2006 এসছিল, তো এইটা হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল থেকে এসছিল, একটা নিউমেরিক্যাল এসছিল। তো এইখানে এই নিউমেরিক্যালগুলো করার সময় আমাদের কিভাবে অ্যাপ্রক্সিমেশন নেব, কিভাবে ক্যালকুলেটর ছাড়া কাটাকাটিগুলো করব, তো এইটা কিন্তু শেখার জায়গা ছিল। তো এইটা কপি করে নাও, এটা কপি করে নিলে আমাদের এই টাইপের জিনিসগুলো আর পরে ভুল হবে না। এরপর আমরা পরের স্লাইডটা দেখো, পরের স্লাইডটায় আমি তোমাদেরকে একটা করতে দিচ্ছি। এতক্ষণ যা শিখলাম পার্ট 1 পার্ট 2 দুটোই আমরা ডিটেলে স্টাডি করলাম। লাস্ট 25 বছরের নিটের যে সমস্ত কোয়েশ্চেন এসছে সেগুলো ডিটেল স্টাডি করার পর আমি তোমাদেরকে একটা কোয়েশ্চেন করতে দিচ্ছি কোয়ান্টাম নাম্বারের উপর বেস করে। কোন অপশানটা কারেক্ট হবে কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাও যে এখানে কোন অপশানটা তোমার কারেক্ট মনে হচ্ছে। এখনই যারা ভিডিওটা দেখছো পরের জন্য ফেলে রেখো না, এখনই এটা পজ করে এই অপশানটা খুঁজে বার করো কোন অপশানটা কারেক্ট। তো এইভাবে আমরা যদি করতে থাকি প্রতিটা চ্যাপ্টার, তাহলে কিন্তু আস্তে আস্তে আমাদের চ্যাপ্টারের ওপর গ্রিপ আসবে, আস্তে আস্তে কনফিডেন্স বাড়বে। তো পার্ট 1 পার্ট 2 এখানেই শেষ হলো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটা, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করো, কারণ এরপর আমরা আরও নতুন নতুন চ্যাপ্টারের PIQs নিয়ে চলে আসব তোমাদের জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই নিজের বেস্টটা দিয়ে পড়াশোনা করো। চলো আজকের মতন এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো চ্যাপ্টারের নতুন কোনো ভিডিও নিয়ে।